কবুল বলার আগ মুহূর্তে আপু চেঁচিয়ে ভরা বাড়ির লোকের সামনে কাব্য ভাইকে বলে উঠল, আমি বিয়ে করতে পারবো না। আপুর কথা শুনে আমি সহ আমাদের পরিবারের সবাই অবাক চোখে তাকালাম আপুর দিকে। এসব কি বলছে আপু? আপুর কথা শুনে আব্বু গিয়ে আপুর সামনে দাঁড়িয়ে বলল, এসব কি বলছিস তুই রিয়া? আপু আব্বুর সামনে মাথা নিচু করে বলে উঠল, আব্বু, এই বিয়ে আমি করে আমি আমার ছোট বোনের মরা মুখ দেখতে পারবো না। আপুর কথা শুনে আমার চোখ বড়বড় হয়ে গেল। মুহূর্তে আমার মুখ থেকে বেরিয়ে আসলো, এসব কি বলছে আপু? কাব্য ভাই কি বিয়ে করলে আমার মরা মুখ দেখবে মানে? আপুর কথা শুনে আব্বু বলে উঠল, মানে কি বলতে চাইছিস তুই? আমি বলছি মাইশা কাব্যকে ভালোবাসে, ওকে না পেলেও মরে যাবে। আপুর কথা শুনে আমি চরম প্রকার শক খেলাম। চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম আপুর দিকে। এত বড় মিথ্যা কথাটা কি করে বলল আপু, তা আবার এমন সময় বিয়ের আসরে? এই মুহূর্তে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। এদিকে আব্বু রিয়াকে বলছে, তুই সব কি বলছিস? আমি ঠিক বলছি আব্বু, আর আমি এই বিয়ে করে আমার ছোট বোনটা জীবন নষ্ট করতে পারবো না। আমি এই বিয়ে করব না। আব্বু আপুর কথা শুনে ক্ষিপ্ত মেজাজ নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, রিয়া যা বলছে তা কি সত্যি মাইশা? আব্বুর কথা শুনে পুরো শরীর কাঁপছে আমার। আমার লাইফে দুজন মানুষকে আমি খুব ভয় পাই, আর তাদের মধ্যে একজন হলো কাব্য ভাইয়া আর এই আব্বু। আর আজকের এই ভাইয়াকে নিয়ে এত বড় মিথ্যা কথা বললো আপু। কেন করলো এমন আপু? এসব ভাবতে ভাবতে আব্বু চেঁচিয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? আব্বুর চেঁচানিতে আমি পুরো কেঁপে উঠলাম। আমি কাঁপা কাঁপা চোখ নিয়ে আপুর দিকে তাকালাম। আপুর দিকে তাকাতে আপু চোখের ইশারায় বলল, হ্যাঁ বলতে। আমিও আপুর কথা মতন মাথা নাড়লাম। আমি মাথা নাড়তে আব্বু ঠাস করে আমার গালে থাপ্পড় বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে ছলছল চোখে তাকালাম আব্বুর দিকে। আব্বু আমার আরেক গালে থাপ্পড় দিতে যাবে এমন সময় মামা এসে ধরল আব্বুর হাত। আর মামা হলো কাব্য ভাইয়ের আব্বু। কাব্য ভাই হলো আমার মামাতো ভাই। মামা আব্বুর সামনে এসে বলল, এসব কি করছিস তুই? তার চেয়ে বরং রুমে গিয়ে ভালোভাবে কথা বলে সব ঠিকঠাক করে দিই। আব্বু মামার কথা শুনে মেজাজ গরম হয়ে হনহন করে রুমের ভেতরে চলে গেল। আর মামা আমার কাছে এসে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এই বলে মামা আমার হাত ধরে নিয়ে গেল, সাথে কাব্য ভাই আর আপু। রুমের ভেতরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি, সাথে আছে কাব্য ভাইয়া, মামা, মামি, আপু, আম্মু আর আব্বু। এই মুহূর্তে শুধু মাথার ভেতরে একটা প্রশ্নই ঘুরছে, আপু কেন করলো এমন? আর আপু এগুলোই করার জন্য তখন আমায় সরি বলেছিল। আপু নিয়ে যাওয়ার জন্য আমি রুমে আসতে আপু বলেছিল, মাইশা একটু পর চা হবে, তার জন্য সরি বোনু। তখন আপুর কথাটা বলার কোনো কারণ বুঝতে পারিনি আমি, কিন্তু এখন সব বুঝতে পেরেছি আমি। এদিকে মামা আব্বুর হাত ধরে বলল, দেখ যা হওয়ার হয়ে গেছে। মাইশা যদি কাব্যর সাথে থাকতে চায় তাহলে আমরা কেন মানতে পারবো না? আর ভালোবাসা অন্যায় নয়, তাই আজকে কাব্যর সাথে মাইশার বিয়ে হবে। মামুর কথা শুনে বুকের ভিতর দক করে উঠল আমার। কাব্য ভাইয়াকে বিয়ে করতে হবে ভাবতেই ভয় লাগছে আমার। কিন্তু এখন কি বলবো আমি বলে দিব আপু মিথ্যা কথা বলেছে? এই ভেবে আব্বুকে কিছু বলতে যাবো এমন সময় আপু আমার কাছে এসে বলল, তুই যদি এখন কাউকে কিছু বলিস তাহলে আমার মরা মুখ দেখবি। আপুর কথা শুনে বড় বড় চোখ নিয়ে তাকালাম আমি। আপুকে আমি খুব ভালোবাসি, তাই বলে আপু যাকে আমি ভয় পাই তার সাথে সারা জীবন কিভাবে থাকবো? আর কাব্য ভাইও বা কেন মেনে নিবে? সে তো আপুকে ভালোবাসে। এমন সময় মামু কাব্য ভাইয়াকে বলল, তোর কোনো আপত্তি আছে মাইশাকে বিয়ে করতে? মামুর এ প্রশ্ন শুনে ভাইয়া নিশ্চয়ই না বলবে, কিন্তু আমায় অবাক করে দিয়ে হ্যাঁ বলল। আমি চরম প্রকার শক খেলাম। কি বলল ভাইয়া? আমায় বিয়ে করতে তার কোনো আপত্তিও নেই? ভাইয়ার কথা যেন আমার কানে এখনো বাজছে। মামু সবাইকে খুব সুন্দর করে বুঝিয়ে দিল, যার ফলে সবাই মেনে নিল আমায়। আর ভাইয়ার সাথে আমার বিয়ে দিতে কারোর কোনো আপত্তি নেই। কে কি বলছে সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি পাথরের মতো শুধু সব শুনে যাচ্ছি। কোণের বেশে সাজানো হলো আমায়। চোখের পানি যথাসম্ভব আটকে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি। কি হওয়ার কথা ছিল আর কি হচ্ছে? অবশেষে কাজী আমায় কবুল বলতে বলল। আমি এখনো চুপ করে আছি। কি হচ্ছে না হচ্ছে বুঝতেই পারছি না। আমি যেন ভেতর থেকে পাথর হয়ে গেছি। কাজী কয়েকবার কবুল বলার পর অবশেষে কবুল বলে দিলাম আমি। সাথে সাথে সবাই আলহামদুলিল্লাহ বলে ফেলল। এদিকে আপু ভেতরে ভেতরে প্রচুর পরিমাণ খুশি হয়েছে, আবার মাইশের সাথে এমনটা করার জন্য অনুতপ্ত হচ্ছে। এমন সময় রিয়ার মাথায় হাত দিল আব্বু, তারপর বলে উঠল, এখন তোর কি হবে রিয়া? কিছু হবে না। আব্বু আমার বোনের সুখের জন্য আমি সব করতে পারি।
এমন সময় একজন মহিলা এসে আব্বুকে বলল, আপনি কিছু মনে না করলে আমি একটা কথা বলবো। বলুন। আপনার এই বড় মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি চাইলে এখনই আমার ছেলে রাসেলের জন্য আপনার এই মেয়েকে আমি বউ বানিয়ে নিয়ে যেতে চাই। আব্বু কিছুক্ষণ চুপ থেকে আপুর দিকে তাকালো, তারপর বলে উঠল, তুমি কি বলো? আব্বু, তুমি যা চাইবে তাই হবে। আব্বু আব্বুর কথা শুনে রাজি হয়ে গেল। তারপর এই মহিলাও তার ছেলেকে সামনে আনলো। আপু ছেলেটিকে দেখে মুচকে হাসলো। তারপরে কাজী কাছে গিয়ে আব্বু বলল আপুর বিয়ের কথা। সবাই শুনে প্রায় খুশি। তারপর আপুকে আর ওই ছেলেকে বিয়ের আসরে বসানো হলো। তারপর কাজী তাদের বিয়েও পড়াতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে কবুলের মাধ্যমে বিয়ে পড়ানো হয়ে গেল। এত কিছু হয়ে গেল, তারপরেও আমি পাথরের মতো বসেছিলাম, যেন কোনো কিছুই কানে পৌঁছাচ্ছিল না। একজনের বিয়ে দিতে এসে দুজনের বিয়ে হয়ে যাবে তা আমি ভাবতেও পারিনি। সবশেষে দুই বোনের একসাথে বিদায় হয়ে দেওয়া হলো। আমি এতটাই শকড ছিলাম যে আমার চোখ বেয়ে শব্দহীন পানি পড়তে ছিল। গাড়িতে উঠতেই বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আমি ঠেলে পড়লাম কারোর উপরে, হয়তো কাব্য ভাইয়ার। আর কিছু মনে নেই, সব অন্ধকার হয়ে গেল। আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতেই নিজেকে সাজানো ফুলের বিছানায় দেখতে পেলাম। মুহূর্তে সবকিছু মনে পড়তে আমি চেঁচিয়ে কেঁদে দিলাম। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম আমি। রাত 2টা। কাব্য রুমে ঢুকেই টেবিলের উপরে থাকা কাচের গ্লাসটা চেপে ধরে ভেঙে ফেলল। আচমকা কোনো কিছু ভাঙার শব্দে আমার ঘুম ভেঙে গেল। তারপর উঠে যা দেখলাম তা দেখে ভয় কলিজা কেঁপে উঠল আমার। টপ টপ করে রক্ত পড়ছে কাব্য ভাইয়ের হাত থেকে। আমি তা দেখে রীতিমতো ভয়ে ঘাবড়ে গেলাম। তারপর ভাইয়ের হাতে রক্ত দেখে কেন জানি না খুব কষ্ট হলো। তারপর ভারী লেহেঙ্গা ধরে বিছানা থেকে উঠে দৌড়ে ভাইয়ের সামনে দাঁড়িয়ে বললাম, এসব কি করছো তুমি ভাইয়া? ভাই কিছু বলল না, শুধু অগ্নিদৃষ্টি নিয়ে তাকালো আমার দিকে। আমি রীতিমতো ভাইয়ার চোখ দেখে ভয়ে আদমরা হয়ে যাচ্ছি। তারপরেও এই মুহূর্তে ভয়টাকে উপেক্ষা করে ড্রয়ার থেকে স্যাভলন আর ব্যান্ডেজ বের করে ভাইয়ের সামনে দাঁড়িয়ে বললাম, ভাইয়া তোমার হাত ব্যান্ডেজ করে দিয়ে রক্ত পড়ছে। ভাই চেঁচিয়ে বলল, তোকে এত দরদ দেখাতে হবে না আমার উপর, তুই গিয়ে ঘুমিয়ে পড়। ভাইয়ের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলাম, প্লিজ ভাইয়া আগে তোমার হাতটা ব্যান্ডেজ করে দিই। ভাই আমার কথা শুনে কিছু বলল না। ভাইয়ার চুপ থাকাটা দেখে আমি এক বুক সাহস নিয়ে ভাইয়াকে ধরে বিছানায় বসিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে করে হাতটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে লাগলাম। এদিকে কাব্য ভিতরে ভিতরে খুব খুশি হয়েছে মাইশার কাজে, কারণ মাইশা তার জন্য ভাবে। এই প্রথমবার মাইশা সাহস করে নিজ ইচ্ছেই তার হাত ধরেছে। আর কাব্য রেগে যাওয়ার কারণটা হলো, বিয়ের অনুষ্ঠানে মাইশা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছিল। তখন থেকে কাব্য প্রচণ্ড বেগে রেগেছিল মাইশার উপর। আর রুমে ঢুকে মাইশাকে ঘুমিয়ে থাকতে দেখে আরও রেগে যায় কাব্য। আচমকা কাব্য আহ শব্দ করে উঠে সাথে সাথে মাইশা কাব্যর হাতে ফু দিতে থাকে। ভাইয়ার হাতে ব্যান্ডেজ দিয়ে ভাইয়া বলে উঠলে, তুমি বিছানায় শুয়ে পড়ো ভাইয়া। আমার কথা শুনে ভাইয়া বলে উঠল, আর তুই? আমি সোফাটায় ঘুমিয়ে পড়ছি, তুমি ঘুমাও। সোফায় ঘুমাতে হবে না, বিছানায় ঘুমাবি তুই। কিন্তু তুমি? কোনো কিন্তু নেই, তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়। ভাইয়ার ধমক শুনে আমি আর কিছু বললাম না। চুপ করে বিছানার মাঝখানে একটা কোলবালিশ রেখে ঘুমিয়ে পড়লাম। এদিকে কাব্য মাইশার কাজে মনে মনে হাসলো, কিন্তু বাইরে তা প্রকাশ করলো না। তারপর সেও ঘুমিয়ে পড়ল বিছানায়। সকালে শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আমি। প্রচণ্ড বেগে বিরক্ত লাগছে আমার। শাড়ি পরতে পারছি না। পাক্কা 1 ঘন্টা যাবৎ ট্রাই করছি এই শাড়ি পরার, কিন্তু কোনোভাবেই এই শাড়ির কুচিয়ে দিতে পারছি না আমি। এদিকে বিছানায় ঘুমিয়ে আছে কাব্য ভাইয়া, না জানি কখন উঠে পড়ে। তাহলে তো আমার মান সম্মান সব চলে যাবে। এখন কি করব? হঠাৎই মাথায় ইউটিউব আন্টির কথা মনে পড়ল। ব্যাস মোবাইলটা হাতে নিয়ে ইউটিউব আন্টিদের একটা ভিডিও দেখতে লাগলাম আমি। বেশ কিছুক্ষণ পর কোনো রকমের কুচি দিলাম আমি, কিন্তু খুব একটা ভালো হলো না হয়তো। ধুর শালা, এইভাবে বিয়ে হবে আগে জানলে শাড়ি কীভাবে পরতে হয় মায়ের কাছ থেকে শিখে নিতাম। ধুর, ভালো লাগছে না। একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে সোফায় বসে পড়লাম আমি। এমন সময় কারোর হাসির আওয়াজ শুনে সামনে তাকালাম। সামনে তাকাতে অবাক আমি, কারণ কাব্য ভাইয়া হাসছে। আশ্চর্য, এভাবে হাসার কি আছে বুঝতে পারছি। শাড়ি পরা হয়নি, তাই বলে এভাবে হাসতে হবে নাকি? মেজাজটা আরও গরম হয়ে গেল। আমি সোফা থেকে উঠে দাঁড়িয়ে বললাম, এভাবে হাসার কি আছে? শাড়িটাই তো পরতে পারিনি। কোনো ব্যাপার না, এখনই মামুনির কাছে গিয়ে আমি শাড়ি পরে আসছি। এই বলে পা বাড়াতে নিয়ে আবার থেমে গেলাম। কেন জানি না একটু সংকোচ বোধ হচ্ছে, কালকে যা হলো। এদিকে কাব্য মাইশাকে দাঁড়িয়ে থাকতে দেখে হয়তো বুঝতে পেরেছে মাইশা কেন যাচ্ছে না।
কাব্য কিছুক্ষণ মাইশার দিকে তাকিয়ে থেকে বিছানা থেকে নেমে এগিয়ে গেল মাইশার দিকে। হঠাৎ করে ভাইয়াকে এভাবে কাছে আসতে দেখে ভয়ে ঘাবড়ে গেলাম আমি। ভাই আস্তে আস্তে অনেকটা কাছে চলে আসলো আমার। আমি চুপটি করে দাঁড়িয়ে আছি, ভেতরে ভেতরে বুক কাঁপছে আমার। হঠাৎই ভাইয়া বলল, আমি পরিয়ে দিচ্ছি। ভাইয়ার কথা শুনে অটোমেটিক চোখ বড় বড় হয়ে গেল আমার। কি বলছি কি ভাইয়া, তুমিও শাড়ি পরিয়ে দিবে আমায়? হাজার অনিচ্ছা থাকা সত্ত্বে এক প্রকার বাধ্য হয়ে শাড়ি পরতে হলো ভাইয়ের কাছে। ভাইয়া কুচি ঠিক করে দিয়ে চলে গেল ওয়াশরুমে, আর আমি এখনও শকড মুডে দাঁড়িয়ে আছি। কি করে পারল ভাই শাড়ি পরাতে? এমন সময় ফোনটা বেজে উঠল আমার। ওপরে আপুর নাম দেখে একরাশ অভিমান নিয়ে ফোনটা তুলে বললাম আমি, তুমি খুব পচা আপু, কেন করলে এমন আপু? কেন এত বড় মিথ্যা কথা বলালে আমাকে দিয়ে? এই বলে কেঁদে দিলাম আমি। আপু আমাকে এইভাবে কাঁদতে দেখে শান্ত গলায় বলল, শান্ত হ মাইশা, আমি তোকে সব বলছি। আপুর কথা শুনে আমি নিজেকে শান্ত করে বললাম, বলো কেন করলে এমন? আপু এক দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই তো জানিস আমি একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু আব্বুর ভয়ে আমি তো ওর কথা বলতেই পারতাম না, তাই বাধ্য হয়ে মিথ্যা কথা বলতে হলো। আমি ক্ষমা করে দে বোন, কিন্তু এখন তোমার আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে সেটা? আপু মুচকে এসে বলল, আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করেছি, কারণ ওই হলো রাসেল, আমার ভালোবাসার মানুষ। আপুর কথা শুনে আমি যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেলাম। বাহ, এত সুন্দর নাটক করলা কালকে। সরি মাইশা, আমি জানি আমি যেটা করেছি সেটা হয়তো আমার করা উচিত হয়নি, কিন্তু বিশ্বাস কর এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সব বুঝতে পেরেছি, কিন্তু তাই বলে আপু, কাব্য ভাইয়ের সাথে আমি কি করে থাকবো তুমি বলো? তুমি তো জানো আমি ভাইকে কতটা ভয় পাই। ওনার মতো এত রাগী আর বদমেজাজি মানুষের সাথে থাকা যায় তুমি বলো? একটু কষ্ট করে নেবুন। তবে আজ একটা কথা বলি, আমার এই কাজের জন্য একদিন তুই আমাকে ধন্যবাদ দিবি, কারণ কাব্য যে তোকে। এটুকু শুনতে এমন সময় পেছনে কাব্য ভাই বলে উঠল, কার সাথে কথা বলছিস তুই? হঠাৎ করে ভাইয়ের আওয়াজ পেয়ে ভয় পেলাম আমি। আমি আমতা আমতা করে বললাম, না মানে আপু। এই রে, আপুর সাথে বলা কথাগুলো সব শুনে নিল নাকি ভাইয়া? তুই কি বলেছিলি রিয়াকে? এই বলে ভাইয়ার সামনে এগোতে লাগলো আমার দিকে, যা দেখে ভয় পেয়ে গেলাম আমি। এই রে, সব মনে শুনে ফেলেছে। এইভাবে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে আসলাম আমি। আজকে আর যাচ্ছি না ভাইয়ের সামনে, এই ভেবে নিচে চলে আসলাম আমি। নিচে নামতে দেখলাম রান্নাঘরে দাঁড়িয়ে আছি আমি, আর আমার সামনে মামুনি কাজ করছে। ভেতরে যাব কি যাব না এই ভেবে সংকোচ বোধ করছি। আচ্ছা, মামুনি কি রেগে আছে আমার উপর? কিন্তু আমার তো কোনো দোষ ছিল না। কিন্তু এটা তো মামুনিকে বলা যাবে না। এমন সময় মামুনি ডাক দিয়ে বলল, কি হলো মাইশা, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। মামুনির কথা শুনে মনে মনে খুব খুশি হলাম আমি। তারপর মুচকি এসে বললাম, না আসলে মামুনি, থাকার বলতে হবে না, কালকের জন্য সংকোচ বোধ করছি সেই তো। মামুনির কথা শুনে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। মামুনি আমায় এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, আমার তোর উপর কোনো রাগ নেই, যেটা আছে সেটা হলো অভিমান। কারণ কি জানিস, তুই আমার এতটাই পর মনে করিস যে তুই কাব্যকে ভালোবাসিস, এটা বললে আমরা মেনে নিতাম। আমি নিজেই জানতাম না তোমায় কি করে বলতাম বলো। বিড়বিড় করে বললাম কথাটা। কি বললি? না কিছু না। আসলে মামুনি কি বলো তো, তুমি তো জানো আপু আর কাব্য ভাইয়ের বিয়েটা সেই ছোটবেলা থেকে তোমরা ঠিক করে রেখেছিলে, তাই আর কি। তাই সব মুখ বুঝে সহ্য করে নিলি। আর যাই হোক, তুই অত্যন্ত কাব্যকে তো বলতে পারতি। আরে ধুর, কি বলতাম আমি? কাব্য ভাই আমায় ভালোবাসে নাকি? নিশ্চয়ই কালকে আপু জোর জবস্তি করে ভাইয়াকে বিয়ে করাতে বাধ্য করেছিল, তাই বিয়ে করেছিল। মনে মনে বললাম কথাটা। কি হলো, কি ভাবছিস? কিছু না, সরি মামুনি, আর হবে না। মামুনি কিছু না বলেই খাবার নিয়ে চলে গেল টেবিলের কাছে। আমিও মন খারাপ করে দাঁড়িয়ে রইলাম। সবাই আমাকে ভুল বুঝছে। কিছুক্ষণের মধ্যেই মামা চলে আসলেন টেবিলের কাছে। তারপর আসলো তানিশা, আর তানিশা হলো কাব্যর ছোট বোন। তবে আমার তানিশা আমার সবার বয়সের সেম। আমরা দুজনে একসাথে একই ইউনিভার্সিটিতে পড়ি, আর আমরা দুজনে অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তারপর আমাকেও ডাক দিল মামুনি। আমি আর কিছু না ভেবে গিয়ে বসে পড়লাম তানিশার পাশে। এমন সময় নিচে নামলো কাব্য ভাইয়া। ওনাকে দেখি বুকের ভিতর দক করে উঠল। তখনকার বিষয়টার কথা মনেও করতেই। তবে এই মুহূর্তে নিশ্চয়ই কি আর কিছু বলবে না, কারণ এখানে সবাই আছে। তারপর কি সবাই মিলে খাবার খেতে শুরু করলাম। এমন সময় মামু বলে উঠল, কাব্য, এখন থেকে তুমি মাইশাকে আর তানিশাকে একসাথে ভার্সিটিতে পৌঁছে দিয়ে অফিসে যাবে। বিনিময়ে ভাইয়া কিছু বলল না, চুপচাপ ব্রেকফাস্ট করে রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে মামা মামি দুজনেই চলে গেল। সবাই চলে যাওয়া দেখে ঠাস করে একটা চাটি মারলাম আমি তানিশার মাথায়, কারণ বোনটা আমার সাথে কথা বলছে না। আমার চাটি খেয়ে তানিশা বিরক্তি ছাপা মুখ নিয়ে বলল,
তোমার সাথে কথা বলবি না, শয়তান মাইয়া, তোর সাথে আড়ি। তানিশার কথা শুনে কিছু না বলে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম আমি। তারপর বললাম, কেন বইন, কি হয়েছে? আমি কি করছি? তুইও কি সবার মতো আমাকে ভুল বুঝলি? তুই কী করে পারলি বলতে এত বড় কথাটা লুকিয়েছিস তুই যে কাব্য ভাইকে ভালোবাসিস? সবার কথা নয় বাদ দিলাম, আমাকে তো বলতে পারতি। তুই জানিস কালকে রিয়াপুর মুখে কথাগুলো শুনে আমার কতটা কষ্ট হয়েছিল। এই যে তুই আমার বেস্ট ফ্রেন্ড ভাবিস। এতক্ষণ পর বুঝতে পারলাম বইন আমার সাথে রাগ কেন করছে। আমি তানিশাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে ওর রুমে নিয়ে গেলাম। তারপর ওকে সব খুলে বললাম। সব শুনে তো অবাক, হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে। ওর এইভাবে তাকিয়ে থাকে দেখে আমি বলে উঠলাম, তো দেখ, যেখানে আমি নিজেই জানতাম না সেখানে তোকে কি করে বলতাম বলতো? ও এই ব্যাপার। কিন্তু আমি ভাবছি ভাইয়ার কথা কি করে মেনে নিল তোকে? কি করে আবার? আপু নিশ্চয় বাধ্য করেছিল ভাইয়াকে। আমার কথা শুনে হাসলো তানিশা। এই কথা মাঝখানে ওর ভাই এভাবে উচ্চস্বরে হাসার কারণটা বুঝতে পেরে বললাম, আশ্চর্য, এখানে আমি হাসার মতো কি বলেছি যে তুই এইভাবে হাসছিস? কিন্তু তানিশা তার হাসি থামাতে পারছে না। আশ্চর্যভাবে এইভাবেই হাসার কি আছে? কিছুক্ষণের মধ্যেই তানিশা তার হাসি থামিয়ে দিয়ে বলল, তো এখনো কাব্য ভাইয়াকে ভাইয়া ডাকিস? ও এই ব্যাপার। আরে এতদিনের অভ্যাস কি আর একদিনে যাবে বল? তাই তো ভাইয়া ভাইয়া আসছে। সব বুঝতে পারছি, তবে হ্যাঁ, আমার সামনে বলেছিস ভালো কথা, আবার অন্য কারোর সামনে দাঁড়িয়ে বলিস না যেন, ওকে? তারপর আর কি পুরো সকালটা তানিশের সাথে গল্প করতে করতে কাটিয়ে দিলাম। সারাদিন এটা ওটা করে কেটে গেল। আজকে একবার ভাইয়ার সামনে যাইনি, না জানি সামনে গেলে কি করতো আমায়। কিন্তু এখন তো রাত হয়ে গেছে, এখন কি করব? রাতে তো যেতেই হবে। সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেছে। তানিশাকে বললাম, আজকে তোর সাথে ঘুমাই, কিন্তু শয়তানটাই রাজি হলো না। তোর কপালে বর জুটবে না দেখিস, বান্দর মাইয়া, একদম ভাইটার মতো হইছে, খালি রাগটা নেই। এসব বলতে বলতে এক পা করে রুমের দিকে এগোচ্ছি আমি। রুমের কাছে আসতেই আস্তে আস্তে করে রুমের দরজাটা খুলে উকি দিলাম। অদ্ভুত, ভাইয়া রুমে নেই, গেল কই? এমন সময় পেছন থেকে কেউ বলে উঠল, তুই এভাবে চোরের মতো উকি দিচ্ছিস কেন? আচমকা এমনটা বলাতে আমি ভূত দেখার মতো চমকে উঠলাম। পেছনে করে তাকিয়ে ভাইয়াকে দেখে ভয় ঘাবড়ে গেলাম আমি। আমতা আমতা করে বললাম, ইয়ে মানে কিছু না তো। সত্যি কিছু না? তাহলে তোরা ভয় পাচ্ছিস কেন? ভয় কেন পেতে যাব? তুমি বাঘ না ভাল্লুক যে ভয় পাবো আমি? তার মানে তুই আমায় ভয় পাচ্ছিস না? না। আচমকা ভাই আমার কথা শুনে সামনে এগোতে লাগলো। আমি ঘাবড়ে গিয়ে রুমের ভেতর ঢুকে গেলাম। ভাই রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। যা দেখে আরও ভয় পেলাম আমি। এই রে, আবার মারবে নাকি? আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও আমায়। কথা দিচ্ছে আর জীবনে কোনোদিন ভাইকে রাগি বদমেজাজি বলবো না। ভাই দরজা বন্ধ করে দিয়ে আমার দিকে এগোতে লাগলো। যা দেখে আমি আমতা করে বললাম, দেখো ভাইয়া, তুমি কিন্তু এখন আমার সাথে রাগারাগি করতে পারো না। ও তাই নাকি? কেন পারবো না শুনি? দেখো ভাইয়া, তুমি এইভাবে এগুলো আমি কিন্তু চিৎকার দেব। দে না, কে বারণ করেছে? আমি কিন্তু সত্যি দেব। হ্যাঁ দে। এক পর্যায়ে আমি দেয়ালের সাথে লেগে গেলাম, কিন্তু ভাইয়ার থামার কোনো নাম দেখছি, তাই বললাম, আচ্ছা যাও, সরি ভাইয়ার হবে না, আমি আর কোনোদিন কিছু বলবো না। তা কি যেন বলেছি শ্রিয়াকে আমি? কেমন কি বলেছি? কিছু বলিনি, শুধু বলেছি তুমি খুব ভালো। একদম মিথ্যা বলবি না। এদিকে ভাই আমার এতটা কাছে চলে এসছে যে ভাইয়ের নিঃশ্বাসের শব্দ শুনতে পারছি আমি। কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, তার সাথে অস্বস্তি লাগছে। সরি ভাইয়া, আর হবে না, এবারের মতোই ক্ষমা করে দাও। ভাই কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আজ সারা রাত তুই আমার মাথা টিপে দিবি। কি? আমি পারবো না। তুই পারবি না এই বলে ভাইয়া আমার দিকে আরো ঘুরে তাকালো। ভাই হঠাৎ এভাবে ঝুঁকে যাওয়া দেখে ভাই চোখ বন্ধ করে চেঁচে বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ পারবো। এদিকে মাইশার মুখের দিকে তাকিয়ে মুচকে এসে কাব্য বলল, এই তো গুড গার্ল। তারপর কাব্য আস্তে করে সরে আসলো মাইশার কাছ থেকে। তারপর গিয়ে বিছানায় শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে আস্তে করে চোখ খুলে দেখলাম ভাইয়া বিছানায় শুয়ে আছে। আচমকা ভাইয়া বলে উঠল, কি হলো, আর কতক্ষণ লাগবে? এই তো আসছি। তারপর আর কি, অনিচ্ছা থাকা সত্ত্বেও গিয়ে ভাইয়ের মাথা টিপতে লাগলাম আর মনে মনে হাজারটা গালি দিতে লাগলাম। শালা, তোর কোনোদিন ভালো হবে না, একটা হনুমান, গরু, ছাগল, মহিষ। এদিকে কাব্য বুঝতে পারছে মাইশা মনে মনে তাকে গালি দিচ্ছে, তারপরও কিছু বলল না, মনে মনে হাসছে সে। বেশ কিছুক্ষণ মাথা টিপে দেয়ায় এখন হাত ব্যথা করছে আমার, কিন্তু এই হনুমানটা তার দেখতে পাচ্ছে না। তার মতো সে আরামে ঘুমিয়ে আছে। এভাবে করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি।
এদিকে কাব্য চোখ খুলে মাইশা ঘুমিয়ে পড়তে দেখে আস্তে আস্তে করে ওকে শুয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতে দেখলাম আমি কাব্য ভাইয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি, যা দেখে রীতিমতো ঘাবড়ে গেলাম আমি। হায়, এখন যদি ভাইয়া আমায় এভাবে দেখে ফেলে তাহলে নিশ্চয়ই বকাঝকা করবে। এই ভেবে তাড়াতাড়ি করে ভাইয়া ছাড়িয়ে ঘুম থেকে উঠে পড়লাম আমি। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এক একে সবাই চলে আসলো নিচে। কাব্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলো নিচে। তারপর মামুনি সবাইকে খাবার বেড়ে দিল। খাবার খেতে খেতে মামা বলে উঠলেন, কাব্য, আজকে তুমি মাইশাকে নিয়ে ওদের বাসায় যাবে, না গেলে চলবে না। না, তোমাকে যেতেই হবে। কাব্য ভাই আর কিছু বলল না। মনে মনে খুব খুশি হলাম আমি। তারপর ব্রেকফাস্ট করে রুমে চলে আসলাম। রুমে আসতে দেখলাম কাব্য ভাই বিছানায় বসে মোবাইল টিপছে। আমি কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এমন সময় কাব্য ভাই বলে উঠল, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমার কিছু কাজ আছে, সেগুলো শেষ করে এসে তোকে নিয়ে যাব। ফিরে এসে যদি দেখি তুই তৈরি হোসনি তাহলে কিন্তু তোকে এখানে রেখে আমি চলে যাব। এই বলে ভাইয়া বিছানা থেকে উঠে গেল বাইরে। আমি আর কিছু না ভেবে আলমারি থেকে একটা সুন্দর শাড়ি বের করে শাড়িটা হাতে নিয়ে চলে গেলাম মামুনির কাছে। মামুনির রুমে ঢুকতেই দেখলাম মামুনি বিছানায় শুয়ে আছে। অসময়ে মামুনিকে এইভাবে শুয়ে থাকতে দেখে চিন্তিত স্বরে বললাম, কি হলো মামুনি, তুমি এই সময় শুয়ে আছো, শরীর খারাপ করছে নাকি? আরে না, এমনি ভালো লাগছিল না, তাই শুয়েছিলাম। এখন বল তুই এখানে। মামুনির সামনে আমার হাতে থাকা শাড়িটা দেখিয়ে বললাম, আমাকে শাড়ি পরিয়ে দাও, আমি পারছি না। আমার কথা শুনে মামুনি হেসে বলল, এই ব্যাপার, আয় আমি পরিয়ে দিচ্ছি আর শিখিয়েও দিচ্ছি। মামুনির কথা শুনে মুচকে হাসলাম। তারপর মামুনি আমায় শাড়ি পরাতে পরাতে শিখিয়েও দিল কিভাবে শাড়ি পরতে হয়। পুরোপুরি না বুঝলে মোটামুটি পেরেছি। মামুনি আমায় শাড়ি পরিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, যা দেখে আমি বলে উঠলাম, ওইভাবে তাকিয়ে আছো কেন মামুনি? আমাকে দেখে ভালো লাগছে না? জানতাম এই শাড়িতে আমায় কখনো ভালো লাগে না। আমার কথা শুনে মামুনি বলে উঠল, এত বুঝিস কেন তুই? তোকে ভালো লাগছে না কে বলেছে? তোকে ভালো লাগছে তাই তো তাকিয়ে আছি। মামুনির কথা শুনে খুশি হয়ে গেলাম আমি। তারপর মামুনির গালে হাত দিয়ে বললাম, থ্যাংক ইউ মামুনি। মামুনির রুম থেকে বের হতেই তানিশার সাথে দেখা হলো। ও আমায় দেখে হাঁ হয়ে তাকিয়ে আছে। তানিশা দৌড়ে আমায় জড়িয়ে ধরে বলল, ওরে ভাবি, তোকে তো সেই দেখাচ্ছে। আমি একটু ভাব নিয়ে বললাম, থ্যাংক ইউ, এই বলে হেসে দিলাম দুজনে। তারপর চলে গেল ওর রুমে আর আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। রুমে ঢুকেই দেখলাম ভাই অলরেডি চলে এসেছে। হাঁ হয়ে তাকিয়ে রইলাম ভাইয়ের দিকে। আজকে ভাই একটা ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক শার্ট পরেছে, ব্ল্যাক ঘড়ি, চুলগুলো সাজানো, অসম্ভব সুন্দর লাগছে ভাইয়াকে। সত্যি কথা বলতে ভাইয়াকে খুব ভালো লাগে, কিন্তু যেদিন থেকে জেনেছিলাম ভাইয়ের সাথে আপুর বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে আর ভাইয়ের দিকে অতটা তাকাইনি। কিন্তু কে জানতো এই ভাইয়ের সাথে আমার বিয়ে হয়ে যাবে। আমার এসব ভাবনার মাঝে ভাইয়া বলে উঠল, কি হলো, হা হয়ে তাকিয়ে আছিস কেন? ভাইয়ার কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে গেলাম আমি। তারপর বলে উঠলাম, না ও কিছু না। আমি খুশি মনে বললাম, আমায় কেমন দেখাচ্ছে ভাইয়া? একটা মুচকি হাসি দিয়ে ভাইয়ার দিকে বললাম। ভাইয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, একদম পেতনির মতো লাগছে। এত সেজেছিস কেন? এমনি ভূতের মতো লাগে, তারপর আবার এত মেকআপ, একদম পেতনির মতো লাগছে। মুহূর্তের মধ্যে মেজাজ তুরকে গেল। কোথায় ভাবলাম ভাইয়া প্রশংসা করবে তা না, এটা কি বললো ধুর। এই জন্য বলি, মাইশার যেচে প্রশংসা পেতে গেলে যা হয় আর কি। বোকা মেয়ে কোথাকার। আর একদম ঠিক হয়েছে। এসব বলে মনে মনে নিজেকে গালি দিতে লাগলাম আমি। এমন সময় ভাইয়া বলে উঠল, কি হলো, এখানে দাঁড়িয়ে থাকবি নাকি যাবি? যাবো, চলেন। তারপর আমরা দুজনে রুম থেকে বেরিয়ে চলে আসলাম। নিচে নেমে মামুনি মামাকে বিদায় জানিয়ে আমরা চলে আসলাম বাইরে। তারপর আমরা গিয়ে বসে পড়লাম গাড়িতে। তারপর ভাইয়া গাড়ি চালাতে শুরু করলো। আমিও জানলা খুলে বাইরে তাকিয়ে রইলাম, না জানি বাড়িতে গেলে আম্মা আব্বু কী বলবে। নিশ্চয়ই আমার খুব খারাপ লাগবে। হঠাৎই মন খারাপ হয়ে গেল আমার। বেশ কিছুক্ষণ পর কাব্য ভাইয়া গাড়ি থামিয়ে দিল। তারপর দুজনে গাড়ি থেকে নেমে গেলাম। ভেতরে যেতে কেমন জানি লাগছে। তারপর কাব্য ভাইয়ের পেছনে পেছনে চলে আসলাম আমি। দরজার কলিং বেল বাজতেই আম্মু এসে দরজা খুলল। এমন সময় আম্মুর পাশে এসে দাঁড়ালো আপু। আপুকে দেখে কিছুটা অবাক হলাম। তারপর আমরা দুজনেই ভেতরে ঢুকে গেলাম। স্নিগ্ধতার বিকালবেলা জানলা ভেদ করে সূর্যকে হালকা তাপ এসে পড়েছে কাব্য ভাইয়ের মুখে। কি অপূর্ব লাগছে তাকে। ঘুমের ঘরে ভাইয়াকে এত সুন্দর লাগে আগে জানা ছিল না আমার। বাড়ি এসে দুপুরের খাবার শেষ করে ভাই আমার রুমে এসে ঘুমিয়ে পড়ল। সারাদিন এটা ওটা করার ফলে খুব একটা আশা হয়নি ভাইয়ের কাছে। আপুর সাথেও কথা বলেনি কাব্য ভাইয়া, হয়তো অভিমান করেছে। আমি কথা বলেছিলাম একটু আধটু। খারাপ লাগার বিষয়টা যেটা হলো, আব্বু আমার সাথে কথা বলেনি, যেটা আমাকে সত্যি খুব কষ্ট দিচ্ছে।
রাসেল ভাইয়ের সাথেও কথা বলেছি, খুবই ভালো ব্যবহার তার, দেখতেও সুন্দর। বিয়েতে তো তার দিকে তাকানোই হয়নি, অবশ্য তখন তেমন কোনো পরিস্থিতি ছিল না। হঠাৎই আমার ভাবনার মাঝে ভাইয়ের ঘুম থেকে উঠে বলল, কি হলো, ওখানে দাঁড়িয়ে থেকে কি ভাবছিস? আচমকা এমনটা হওয়াতে কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে উঠলাম, তোমার আব্বু ডাকছে, তাই আম্মু তোমায় ডাকতে বললো, তাই আসছিলাম। ও, তাহলে ডাকতে এসে প্যাঁচার মতো তাকিয়েছিলি কেন? ভাইয়ার কথা শুনে মুহূর্তে মেজাজ বিগড়ে গেল। কি, আমি প্যাঁচা? তুমি কি তাহলে একটা হনুমান? কি বললি তুই? এই বলে ভাইয়া বিছানা থেকে উঠে দাঁড়ালো, যা দেখে ভয় পেয়ে ঘাবড়ে গেলাম আমি। এই রে, এটা তুই কি বললি মাইশা? এখন কি হবে তোর? তোকে তো বাঁচাবে এই শয়তানি হনুমানের কাছ থেকে। এসব ভেবে আমতা আমতা করে বললাম, না না, কি বলিনি ভাইয়া, কিছু বলিনি, আমি তো মজা করছিলাম। মুখ ফসকে বেরিয়ে গেছে। ও, মজা করছিলি? দিনে দিনে দেখছি তোর সাহস বেড়ে গেছে। এই বলে ভাইয়া আমার দিকে এগোতে লাগলো, যা দেখে আমি কাঁপা কাঁপা গলায় বললাম, দেখো ভাইয়া, তুমি কথা কথা এইভাবে এগিয়ে আসো কেন? আমার তো দূরে বসে কথা বলতে পারি নাকি? পারি, কিন্তু তুই কেন পেছনে যাচ্ছিস সেটা বল। এক পর্যায়ে কাব্য ভাই আমার দেয়ালের সাথে চেপে ধরে বলল, কি যেন বলছিলি তুই? দেখো ভাইয়া, তুমি আমায় প্যাঁচা বলেছ, আমি তোমায় হনুমান বলেছি, তাই শোধবোধ। ও, শোধবোধ? আর তুই এখন আমাকে ভাইয়া ডাকছিস কেন? ইয়ে মানে কি বলতো ভাইয়া? আবার ভাইয়া? ইয়ে না মানে থুকু, অনেকদিনের অভ্যাস তো ভাইয়া, একদিনের কি যায় বলো? তোর তো দেখছি মুখে মুখে ভাইয়া ভাইয়া আসছে। ওয়েট, আমি কিছু করছি আজকের পর আর তুই ভাইয়া ডাকবি না। সেটা কি করে? বলতে ভাইয়া ঝুঁকে গেল আমার দিকে, যা দেখে ভয় পেয়ে খিচে চোখ বন্ধ করে ফেললাম আমি। আচমকা কাব্য ভাইয়া আমার ঘাড়ে তার ঠোঁটে স্পর্শ করলো, সাথে সাথে বরফের মতো শক্ত হয়ে গেলাম আমি। ভাইয়ের ঠোঁটের স্পর্শে আমি পুরো কেঁপে উঠলাম। হঠাৎই ভাইয়া আমার ঘাড়ে জোরে কামড় বসিয়ে দিল। মুহূর্তেই ঘাড়ে ব্যথা অনুভব করলাম আমি। কিছুক্ষণ পর ভাইয়া আমায় ছেড়ে দিয়ে বলল, এটা হলো তোর শাস্তি, আজ থেকে যতবার ভাইয়া ডাকবি ততবার তোকে এই শাস্তি পেতে হবে। এই বলে ভাইয়া ওয়াশরুমে চলে গেল, আর আমি এখনো হাবলার মতো তাকিয়ে রইলাম ভাইয়ার যাওয়ার পানে। যেন যা বলে গেল সব মাথার উপর দিয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাড়ের দিকে তাকাতেই চোখ রসগোল্লার মতো হয়ে গেল। শয়তানটা এত জোরে কামড় দিছে যে রক্ত বেরিয়ে আসলো। জায়গাটা জ্বলছে ভীষণ। এই রে, এখন বাইরে যাব কিভাবে? সবাই দেখলে কি ভাববে? ধুর, কেন যে সারাদিন শুধু ভাইয়া ভাইয়া করি, এখন থেকে মুখে লাগাম দিতে হবে মাইশা, না হলে এই শয়তানটা আবার ব্যথা দিবে। এই বলে চুলগুলো ছেড়ে দিয়ে ঘাড় ঢেকে দিলাম যাতে কেউ না দেখে। এমন সময় ভাইয়া বেরিয়ে আসলো, আমি কিছু বললাম না। তারপর দুজনে চলে আসলাম নিচে। আব্বুর রুমে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি, আর আমার পাশে আছে কাব্য ভাইয়া। রুমির মুহূর্তে আমি আব্বু আর কাব্য ভাই আছি। আব্বু কাব্য ভাইয়াকে দেখে বলল, কাব্য, ওখানে দাঁড়িয়ে কেন, এদিকে আয়। ভাইয়াও আব্বুর কথা শুনে গেল সামনে। আমি এখনো চুপ করে দাঁড়িয়ে আছি। কাব্য ভাইয়ের সামনে যেতেই আব্বু কাব্য ভাইয়ের হাত ধরে বলল, আমি জানি কাব্য, আমরা যেটা করেছি সেটা হয়তো একদম করা উচিত হয়নি। জানি তোর হয়তো রিয়ার জায়গায় মাইশাকে মেনে নিতে অসুবিধা হচ্ছে। বিশ্বাস কর, আমি আগে জানলে মাইশাকে কখনোই তোর সাথে বিয়ে দিতাম না, কিন্তু তখন তোর বাবা এতটা জোর করলো আর তুইও রাজি ছিলি, তাই দিয়ে দিয়েছিলাম, না হলে দিতাম না। আমি আর শুনতে পারলাম না আব্বুর কথা। আমার জন্য আব্বু কাব্য ভাইয়ের সামনে মাথা নিচু করে কথা বলেছে, যেটা মোটেও ভালো লাগছে না আমার কাছে। আমি আর দাঁড়ালাম না ওখানে, দৌড়ে নিজের রুমে চলে আসলাম। এদিকে কাব্য খেয়াল করেছে মাইশা ওখান থেকে চলে গেছে। এই মুহূর্তে কাব্যর নিজের কাছেও বিষয়টা খারাপ লাগছে। বিনা দোষে মেয়েটা কষ্ট পাচ্ছে, কিন্তু কিছু তো করারও ছিল না। এমনটা না করলে তো একসাথে তিনটে মানুষ কষ্ট পেত। এইভাবে দীর্ঘশ্বাস ফেললো কাব্য, তারপর আব্বুর হাত ধরে বলল, দেখো বাবা, যেটা হয় সেটা হয়ে গেছে, আর আমার কোনো অসুবিধা নেই মাইশাকে মেনে নিতে। আব্বু কাব্যর কথা শুনে ওর মাথায় হাত দিয়ে বলল, তোর কথা শুনে মনটা হালকা লাগছে কাব্য। তারপর আব্বু আর কাব্য এটা ওটা বলে গল্প করতে লাগলো। বেলকনিতে দাঁড়িয়ে আছি আমি, আর শুধু দীর্ঘশ্বাস ফেলছি। অসম্ভব কষ্ট হচ্ছে আমার জন্য আব্বু মাথা নিচু করে কাব্য ভাইয়ের সাথে কথা বলছে, সেটা মোটেও ভালো লাগছে না আমার। এমন সময় পেছন থেকে আমার কাঁধে হাত রাখলো। পেছন ঘুরে আব্বুকে দেখে এই মুহূর্তে প্রচণ্ড রাগ হচ্ছে আমার। আমি পেছন ঘুরে আপুর হাত সরিয়ে বললাম, তুমি আমার সাথে কথা বলবে না? তোমার জন্য আজকে আব্বু কাব্য ভাইয়ের সাথে মাথা নিচু করে কথা বলেছে। আমার কথা শুনে আপু বলল, তাই আমার উপর রাগ করছিস? বিনিময়ে আমি কিছু বললাম না। আমায় চুপ থাকতে দেখে আপু বলল, আমি জানি বোন, এই মুহূর্তে তোর উপর আমার উপর খুব রাগ হচ্ছে, ঘৃণা হচ্ছে,
কিন্তু আমি বিশ্বাস করি এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তুই জানিস আব্বু প্রেম ভালোবাসা কোনোদিনও পছন্দ করে না, আর এটাও জানিস আমি আব্বুকে কতটা ভয় পাই। তার সাথে সেই ছোটবেলা থেকেই কাব্যর সাথে আমার বিয়ে ঠিক করেছিল আব্বু, তাতে কিছু করতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে তোর কথা বলা লাগলো। তাই বলে আপু, তুই তো কাউকে ভালোবাসিসনি, তাই এখন এমন হচ্ছে। যেদিন কাউকে সত্যিকারে ভালোবাসবি সেদিন দেখবি তোর মনে হবে আমি কোনো ভুল করিনি। আর আমি যেমন কাব্যকে ভালোবাসি না, আর তার সাথেও কাব্য তো আমায় ভালো এটুকু বলতেই এমন সময় আপুর ফোনটা বেজে উঠল। আপু ফোনটা হাতে নিয়ে আমার গালে হাত দিয়ে বলল, প্লিজ বোন, কষ্ট পাস না, দেখবি সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। এই বলে আপু চলে গেল। আর আমি ভাবছি আপুর বলা কথাটা তুই যখন কাউকে ভালোবাসবি তখন বুঝবি। ভালো আর বাসতে পারলাম কই, তার আগেই তো বিয়ে হয়ে গেল। ধুর। পরের দিন সকালবেলা কাব্য ভাইয়ের অফিসে জরুরি কাজ থাকার কারণে আমাদের চলে আসতে হলো। অবশ্য ভাইয়া বলেছে খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবে আবার। আপুরা থেকে গেলে হয়তো আরও কিছুদিন থাকবে, তারপর যাবে। গাড়িতে বসে আছে, আমি ভালো লাগছে না। এইভাবে ধুম করে বিয়ে হয়ে যাবে সেটা আমি কল্পনা করতে পারিনি। জানলার দিকে তাকিয়ে আছি, বাইরে সবাই যে যার মতো কাজে ব্যস্ত। এমন সময় কাব্য ভাই বলে উঠল, কি ভাবছিস? না কিছু ভাবছি না। তেমনই। মন খারাপ করেছে? না তেমন কিছু না ভাই। এইটুকু বলেই ঠোঁটে কামড় দিলাম আমি। তারপর বললাম, ভাইয়ের দিকে না তাকিয়ে শুনে বললাম, উফ বাঁচলাম বাবা, শুনলে হয়তো এখানেই। এরপর গাড়িতে আমাদের আর কোনো কথা হয়নি, পুরো রাস্তাটায় নীরবতায় কাটিয়ে দিলাম। বাড়ি ফিরে মামুনির সাথে কিছুক্ষণ কথা চলে, সোজা রুমে চলে গিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম ওয়াশরুমে। বিছানায় বসে ভাইয়ার মাথা টিপছে আমি, আর মিস্টার কাব্য আরামে ঘুমিয়ে আছে। ইচ্ছে তো করছে মাথার সব চুল ছিঁড়ে ফেলি। পাক্কা 2 ঘন্টা যাবৎ মাথা টিপছি আমি, হাতের আঙ্গুল সব ব্যথা করছে আমার। কিন্তু এই শয়তানটার তার দিকে কোনো হুঁশ নেই। তখনকার ছোট্ট ভুলের জন্য এত বড় শাস্তি পেতে হবে আমায়, বুঝতে পারিনি। ভাগ্য ভালো হলে শুধু শেষের 2টা শব্দই শুনেছিল, আর তাতে আমার অবস্থা করেছে। সব শুনলে না জানি কি হতো আমার। আমি একটু কাঁদো কাঁদো গলে বললাম, জামাই হয়েছে, আর পারুম না আমি, হাত ব্যথা করছে, এবারের মতো ক্ষমা করে দাও, আর কোনোদিন তোমায় কিছু বলবো না, সরি। কাব্য আমার কথা শুনে কিছুটা অবাক হয়ে বলল, তুই কি বললি? আমিও ভাইয়ের কথা শুনে আনমনে বলে দিলাম, কি বলছি তোমায় জামাই বলেছি। তুমি তো সেদিন রাতে বলেছিলে জামাই ডাকতে, আজ থেকে তুমি ওই নামেই ডাকবো। কেমন যেন নামটাই ডাকতে ভালো লাগে আমার। কি? আচ্ছা শোনো কি বলছি। ভাইয়ার একটু কাছে গিয়ে, কি আর তুই কাছে আসছিস কেন? তেমন কিছু না, শোনো না, আজকে থেকে তোমায় জামাই বলে ডাকবো, আর এইবারের মতো মাফ করে দাও, কথা দিচ্ছে, আর তোমায় কখনো গালাগালি করব না। ভাই কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে। আমি কাব্য ভাইয়ের কথা শুনে খুশি হয়ে দৌড়ে বিছানা থেকে নেমে চলে গেলাম নিচে। উফ, এতক্ষণ পর শান্তি। শালার পুরো হাতটা ব্যথা বানিয়ে দিল। এতটুকু বলে জিব্বায় কামড় দিলাম আমি। তারপর তাড়াতাড়ি ওখান থেকে সরে পড়লাম। এদিকে কাব্য বিছানায় শুয়ে ভাবছে, তুমি যার কত সরি বলবে মাইশা জানো? এই বলে হাসলো কাব্য। এমনিতে একটু বেশি শাস্তি দিয়ে ফেলেছে কাব্য, 2 ঘন্টা যাবৎ বসিয়ে রেখেছে। এসব ভেবে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল কাব্য। বাড়ির চারিদিকটা ঘুরে দেখছি আমি, চারপাশটা অসম্ভব সুন্দর। বাড়ির পেছন দিকে রয়েছে বড় বড় সব গাছপালা, আর একটু অন্ধকার। অনেকগুলো গাছ একসাথে থাকার কারণে এমনটা মনে হচ্ছে। এখন প্রায় দুপুর 3টা বেজে গেছে, কিন্তু এখানে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে। এতটাই অন্ধকার ঘরের পেছনটা। আর সামনের দিকে এগোলাম না, এমনিতেই কেমন যেন ভয় ভয় লাগছে এখানে। এমন সময় আচমকা পেছন থেকে বলে উঠল কেউ, আপু তোমায় কাব্য ভাই ডাকছে। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো কেঁপে উঠলাম। পরক্ষণে পেছনে তাকিয়ে সেই ব্যাগ এনে দিয়েছিল সেই ছেলেটাকে দেখতে পেলাম। আমি জোরপূর্বক একটু হাসি দিয়ে বললাম, ঠিক আছে। ছেলেটি আর কিছু না বলে চলে গেল। এই ছেলেটি কেমন যেন হঠাৎ করে আসে, আর আমি চমকে যাই। তারপর তাড়াতাড়ি করে চলে আসলাম আমি কাব্য মাই জামাইটার কাছে, না জানি আবার কি বলবে। রুমে ঢোকার সাথে সাথে কাব্য বলে উঠল, আজকে তুই আমার জন্য রান্না করবি। কাব্যর কথা শুনে আমি অবাক হয়ে চেঁচিয়ে বললাম, কি? শোন, আমি কিন্তু একটা কথা একবারে বেশি 2বার বলতে পছন্দ করি না, তা তোর জন্য বলা লাগবে বারবার। রান্না করবি, বুঝতে পারছিস? মাংস রান্না করবি, খুব সুন্দর করে রান্না করবি। রান্না ভালো না হলে তোর খবর আছে। কিন্তু আমি তো রান্না করতে পারি না। ওসব আমি জানি না, জানিস না, শিখে নিবি। রেণু খালা আছে না? আর কোনো কথা বাড়িয়ে তাড়াতাড়ি যা, রাতে তোর হাতে রান্না খাবো আমি। আর একটা কথা, রেণু খালার কাছ থেকে শুধু জেনে নিবি রান্না করা, কিন্তু তুই করবি রান্না, বুঝতে পারছিস? যদি আমি দেখেছি রেণু খালা তোকে রান্না করে দিয়েছে, তাহলে তো বুঝতেই পারছিস কি হবে। তোকে রাতের বেলা ওই আমাদের বাড়ির পেছনে রেখে আসবো। কাব্যর কথা শুনে ভয় ঢোক গেলাম আমি।
এনাকে বিশ্বাস নেই, চাইলেও রেখে আসতে পারে। এই জন্য বলছিলাম বেশি প্যাক প্যাক করিস না। যেই জানছে তুই ভয় পাচ্ছিস সেই থেকে ব্ল্যাকমেল করছে এসব ভেবে আমি জাস্ট হা হয়ে চুপ করে বেরিয়ে আসলাম বাইরে। এখন কি করব আমি তো রান্না করতে পারি না, তো আবার মাংস, ও নো, এখন কি করব আমি? কাব্য আমাকে একা পেয়ে এত কিছু করবে আগে জানলে আমি কখনই আসতাম না। মামুনি, তোমার ছেলে আমায় পাগল বানিয়ে ছাড়বে। এমন সময় কাব্য চেঁচে বলল, তাড়াতাড়ি করিস। আমি আর কিছু না ভেবে চুপচাপ নিচে চলে আসলাম। রান্নাঘরে দাঁড়িয়ে আছি, কী করব কিছু বুঝতে পারছি না। কী করে মাংস রান্না করি জানি না। এই জন্যে মা বারবার বলতো, মায়েশা একটু রান্না বান্না শেখ। কিন্তু তা শিখবে কেন? শিখলে তো খালি মোবাইল টেপার সময় পাবি না। এখন বোঝ মাইশা, ধরো। এমন সময় পেছন থেকে রেণু খালা বলে উঠলেন, কী হলো মাইশা মামুনি, তুমি রান্নাঘরে কিছু লাগবে? রান্না করব। উনি আমার কথা শুনে অবাক হয়ে বলল, কি, কেন? আমি আছি তো, তুমি বলো কী খাবে, আমি রান্না করে দিচ্ছি। এমন সময় কাব্যবাবু বলে উঠলেন, একদম না, আজকে রান্না মাইশা করবে। রেণু খালা কাব্যর কথা শুনে বলে উঠলেন, কিন্তু কোনো কিন্তু নাই, তুমি শুধু ওকে বলে দাও কী করে মাংস রান্না করে, তারপর আর কোনো কাজ নেই তোমার, তুমি গিয়ে রুমে বসে থাকবে আর এখানে মাইশা রান্না করবে। রেণু খালাও আর কিছু বলতে পারলেন না কাব্য ভাইয়ের মুখের ওপরে। তারপর কাব্য ভাইয়ের কথা মতো রেণু খালা আমায় বললেন কি করে রান্না করতে হবে। তারপর চলে গেলেন তারা। কিন্তু কি বললো আমি তো বুঝতে পারলাম না। এখন রান্না কেমনে করুন? সবার আগে ফ্রিজ খুলে মাংস বের করলাম আমি, তারপর কাটাকাটি শুরু। জীবনে যা করিনি আজ তা করতে হচ্ছে। কান্নার রোল পড়ে গেল পেঁয়াজ কাটতে কাটতে। সব কিছু গুছিয়ে নিতে নিতে আমার পুরো সন্ধ্যা পেরিয়ে গেল। এখন রান্নার পালা। রেণুখালা কি বলল সব তো ভুলে চকা খিচুড়ি পাকিয়ে ফেলেছি। হঠাৎ ইটু বান্টির কথা মনে পড়ল, সাথে সাথে নাচতে নাচতে বলে উঠল, জিও মাইশা, এই আইডিয়াতে এতক্ষণ কেন আসলো না? তারপর আর কি, ইটু পান্টিদের একটা ভিডিও দেখে রান্না করা শুরু করে দিলাম। না জানি কেমন হবে রান্না, আল্লাহ মালুম। রাত 8:30, কাব্য ভাইয়ের রুমে খাবার নিয়ে দাঁড়িয়ে আছি আমি। কে জানে কেমন হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। কাব্য তার ল্যাপটপ বিছানার উপর রেখে বলল, নিয়ে আয়, আমায় খাইয়ে দে। আমি কিছু বললাম না, চুপচাপ খাবার নিয়ে বসে পড়লাম বিছানায়। তারপর বললাম, বলছে কি, খাবার যদি ভালো না হয় তাহলে কি সত্যি সত্যি আমায় ওই পেছনে রেখে আসবে? ভাইয়ের কথা শুনে চোখ মুখ লাল হয়ে গেল আমার। এরে, খাবারটা যেন ভালো হয়। বিশ্বাস বলে খাবার খাওয়াতে শুরু করলাম আমি। প্রথমবারে ভাইয়ের রিয়াকশন থেকে কিছু বুঝলাম না আমি, তাই নীরব স্বরে বললাম, কেমন হয়েছে? খারাপ হয়নি। ভাইয়ের কথা শুনে একটা ছোট্ট নিঃশ্বাস ফেললাম আমি। যাক বাবা, আমার আর ভয় নেই কোনো। তারপর আমি আর কোনো কথা না বলে চুপচাপ খাওয়াতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পর ভাইকে খাইয়ে দিলাম সব খাবার, তারপর চলে গেলাম নিচে। তারপর আমি রেণু খালাও একসাথে খাবার খেয়ে নিলাম। উনিও প্রশংসা করলো আমার। সবাই ইউটিউব আন্টির কামাল, জিও আন্টি মা। রাত 10টা, বিছানায় শুয়ে আছি আর কাব্য ভাইয়া পাশে নাক টেনে ঘুমাচ্ছে। এই বাগান বাড়িটা গ্রাম দিকে হওয়ায় খুব একটা রাত না হলেও বোঝা যাচ্ছে গভীর রাত। ঘুম আসছে না চোখে। ওদিকে বাতাসে পর্দা উঠছে আর হঠাৎ হঠাৎ কেমন একটা শব্দ হচ্ছে। বারবার এমনটা হওয়াতে ভয় লাগছে ভীষণ। রুমে লাইট অফ থাকে আরও ভয় লাগছে। চারিদিকে কুটকুটে নীরবতা, ভয় লাগছে ভীষণ। হঠাৎই বাইরে থেকে কেউ একটা জোরে শব্দ করে চেঁচিয়ে উঠল। আমি তো ভয়ে শেষ, কি করব কিছুই বুঝতে না পেরে মাঝখান থেকে কোলবালিশ সরিয়ে ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ভয়ে হাত পা কাঁপছে আমার। ছোটবেলা থেকেই একা রুমে ঘুমাতে আর এই ভূতদের প্রচুর ভয় পেয়ে আমি। মাঝে মাঝে তো আমি রুমের লাইট জ্বালিয়ে ঘুমাতাম। এদিকে কাব্য আচমকা মাইশা তাকে জড়িয়ে ধরাতে কিছুটা অবাক হলেও পরক্ষণই মনে মনে খুশি হয়ে সেও জড়িয়ে ধরল মাইশাকে। হঠাৎ করে মাঝপথে গাড়ি থামানোর বিষয়টা বুঝলাম না আমি। হঠাৎই কাব্য বলে উঠল, নাম। আমরা এখানে কেন থেমেছি? এক জায়গায় যাব। কোথায়? নাম আগে, তারপর বলছি। গাড়ি করে যাওয়া যাবে না? না, এত কথা কেন বলিস তুই? তোকে মেরে ফেলবো না। আরে রেগে যাচ্ছ কেন? আমি তো এমনি বলেছি। এ বলে গাড়ি থেকে নেমে পড়লাম আমি। কাব্য গাড়িটা রাস্তার এক সাইডে কিছু গাছের আড়ালে রেখে গাড়ি থেকে বেরিয়ে আসলো, হাতে কিছু ব্যাগ। তারপর আমার কাছে এসে বলল, চল। আমি আর কিছু না বলে চুপচাপ কাব্যর পেছনে চললাম। আমরা কিছুটা জঙ্গলের মতো দেখতে এমন একটা মাঠের মাঝখানে থেকে হাঁটতেছিলাম। আশেপাশে পরিবেশটা দেখে গা ছমছম করে উঠল আমার, কারণ আশেপাশে কাউকে দেখছি না। আমি কাব্যর কাছে গিয়ে বললাম, আমরা এদিকে কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পাবি। হঠাৎ আমি কিছুটা দূরে একটা ছোট্ট কুঁড়েঘর দেখতে পেলাম। আমি অবাক হয়ে বললাম, আমরা এখানে কেন এসেছি? আজকে এখানে থাকবো?
আমি অবাক হয়ে বললাম, কি আজকে বাড়ি যাব না? না, কালকে সকালে যাব। বলছি কি, আমার কি এখানে একা একা থাকবো? একা কোথায়, আমি আছি না, আর সাথে তোর প্রাণপ্রিয় ভূতেরা তো আছেই। কাব্যর কথা শুনে ভয় ঘাবড়ে গেলাম আমি। তারপর বলে উঠলাম, বলছি কি, পরিবেশটা কেমন যেন ভয় ভয় লাগছে। তার চেয়ে চলো আমরা এখান থেকে চলে যাই। আকাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে, মনে হয় বৃষ্টি আসবে। কাব্য আমার হাত ধরে বলল, কিচ্ছু হবে না, আমি আছি না। কাব্য ভাইয়ের কথা শুনে কেন জানি না খুব ভালো লাগলো আমার। আমি আর কোনো কিছু না ভেবে ভাইয়ের হাত ধরে চললাম। ঘুরে ঘুরে ঢুকে দেখলাম ঘরটা অগোছালো, কিন্তু খারাপ না, কেমন যেন ভালো লাগছে খুব। ভাইয়া ভেতরে ঢুকে বলল, এগুলো সব পরিষ্কার কর। কাব্যর কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। তারপর হয়ে বললাম, কি তুই কি কানে শুনোস না? আমি পারবো না। তুই সত্যি পারবি না? না, পারবো না। হঠাৎই কাব্য আমার দিকে এগিয়ে আসতে লাগলো। হঠাৎ করে কাব্যর এমন কাজ দেখে ভয় পেয়ে গেলাম আমি। সাথে সাথে আমিও পেছনে যেতে লাগলাম। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি এইভাবে এগিয়ে আসছো কেন? তুই কি বললি এইমাত্র তুই সত্যি পারবি না? না মানে, না না মানে বাদ দে, অন্য কিছু বল। তুমি আমার সাথে এমন করতে পারো না। আমি কি পারি আর না পারি তোকে দেখাচ্ছি। কি দেখাবো? হঠাৎই পেছনে কিছু একটার সাথে আটকে গেলাম আমি, যার কারণে আর পেছনে যাওয়া যাবে না। এদিকে কাব্য এগোতে এগোতে অনেকটা কাছে চলে এসেছে আমার। কাব্য আমার এতটা কাছে আসায় আমার শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। এদিকে কাব্য তাকিয়ে আছে মাইশার দিকে। মাইশার ভয় মাখা ফেস তার বরাবরই পছন্দের। হঠাৎ কাব্য ঝুঁকে গেল আমার দিকে। সাথে সাথে ভয় পেয়ে খিচে চোখ বন্ধ করে চেঁচিয়ে বলে উঠলাম, পারবো, আমি পারবো, সব কিছু পরিষ্কার করছি সব পরিষ্কার। কাব্য মাইশার কথা শুনে মুচকে এসে বলল, এই তো গুড গার্ল। এতটুকু বলেই মাইশার কাছ থেকে সরে আসলো কাব্য। কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে আস্তে আস্তে চোখ খুললাম আমি। চোখ খুলে কাব্যকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। তারপর পুরো ঘরটায় একবার চোখ বুলিয়ে শাড়ির আঁচল কোমরে বেঁধে পরিষ্কার করতে লাগলাম। আজকে একটা ব্ল্যাক রঙের শাড়ি পরেছিলাম, রেণুখালা পরিয়ে দিয়েছিল। এখন মনে হয় আমার শাড়িটা নষ্ট হয়ে যাবে। এই বলে কাজ করতে শুরু করলাম আমি, আর মনে মনে হাজারটা গালি দিতে লাগলাম কাব্যকে। বেশ কিছুক্ষণ পর জোরে নিঃশ্বাস ফেললাম আমি, কারণ ঘরটা অনেকটাই পরিষ্কার করে ফেলেছি। এদিকে বিকেল গড়িয়ে গেছে। ঘরটার কাছ থেকে বাইরে বের হতেই দেখলাম আকাশটা পুরো কালো হয়ে গেছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎই চোখ গেল কাব্য ভাইয়ের দিকে, কারণ সে কিছুটা দূরে একটা গাছের নিচে বসে আছে। আমার একা এখানে কাজ করতে দিয়ে শয়তানটাই ওখানে বসে আছে। আমি কিছুটা হেঁটে ভাইয়ের সামনে গিয়ে বললাম, এখানে বসে আছো কেন? তোর কাজ শেষ? এখন বলো খাবি কি? প্রচুর ক্ষুধা লেগেছে আমার। সে সকালবেলা খেয়েছিলাম, এখন পর্যন্ত কিছুই খাইনি। তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে দাও। বিনিময়ে কাব্য বলে উঠল, ওখানে অনেক ঘাস আছে, খেয়ে নে। আমি কি ঘাস খাবো? এতটুকু বলে ভাইয়া হনহন করে চলে যেতে লাগলো। আমি গাল ফুলিয়ে রইলাম। এমন সময় হঠাৎই কাব্য ভাই চেঁচিয়ে বলল, এই তাড়াতাড়ি চল, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে তো। কিছু হবে না, চলো না ভিজি। না, আমি ভিজবো না। আরে ভেজো না, কিছু হবে না। এই বলে বৃষ্টিতে লাফাতে লাগলাম আমি। এদিকে কাব্য তাকিয়ে আছে মাইশার দিকে। মাইশার এই বাচ্চামোগুলো তার খুব ভালো লাগছে। তারপর আর কি, সেও মাইশার সাথে বৃষ্টিতে ভেজার মজা নিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর হঠাৎই আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। মাইশা আকাশে জলখানি দেখে ভয় পেয়ে কাব্যকে জড়িয়ে ধরল। আকাশের মেঘের ডাক শুনে আরো শক্ত করে জড়িয়ে ধরল মাইশাকে কাব্য। এদিকে আচমকা এমনটা হওয়াতে কিছুটা অবাক হয়ে যায় কাব্য। তারপর সেও খুশি হয়ে জড়িয়ে ধরল মাইশাকে। কিছুক্ষণ পর মাইশা কাব্যকে জড়িয়ে ধরে আছে বুঝতে পেরে ঘাবড়ে গেল। তারপর তাড়াতাড়ি কাব্যকে ছাড়িয়ে বলল, সরি জামাই, আসলে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। এদিকে কাব্য মাইশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাইশা যে তাকে কিছু বলছে তা হয়তো তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। বৃষ্টিতে ভিজে পুরো শরীর ভিজে গেছে মাইশার। এক অদ্ভুত নেশে সে গ্রাস করলো কাব্যকে। কাব্য মাইশার ঠোঁটে হাত দিয়ে বলল, হুস। হঠাৎই কাব্যর এমন কাজে মাইশা অবাক, কারণ সে হয়তো ভেবেছিল কাব্য তাকে মন্দ বলবে। অবশ্য মন্দ বলার কিছু নেই, জামাইরেই তো জোর করেছে, ধরেছে, আর কাউকে তো ধরেনি। এসব ভাবনার মাঝে হঠাৎই কাব্য মাইশাকে টান মেরে নিজের সাথে মিশিয়ে নেয়। মাইশার কোমর জড়িয়ে ধরে মাইশার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। আচমকা এমনটা হওয়াতে মাইশা পুরো ভ্যাবাচাকা খেয়ে যায়। পরক্ষণে কি হচ্ছে বুঝতে পেরে কাব্যর কাছ থেকে ছাড়া পাওয়ার ব্যর্থ চেষ্টা করে। এক পর্যায়ে সেও থেমে যায়। দুজনে এক অনুভূতিতে অদ্ভুত হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর কাব্য মাইশাকে ছেড়ে দেয়। একে অপরকে ছেড়ে দিয়ে দুজনেই একসাথে শ্বাস ফেলতে শুরু করলো।
দুজনের মধ্যে এই কুটকুটে নীরবতা এসে ভর করল, কারণ তারা নিজেরাও বুঝতে পারেনি এতক্ষণ তারা কি করছিল। হঠাৎই দুজনে একসাথে হাঁচি দিতে শুরু করলো। দরজার কলিং বেল বাজতেই মামুনি এসে দরজা খুলে দিল। আমরাও হেসে মামুনিকে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো মামুনি? ভালো, তোরা? ভালো, আমরাও ভালো আছি। তারপর আমারও বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। কাব্য বাড়ির ভেতরে ঢুকে সোজা রুমে চলে গেল, আর আমি আর মামুনি বসে পড়লাম সোফায়। এমন সময় দরজার কাছ থেকে চেঁচিয়ে বলে উঠল তানিশা, ওরে ভাবি, ওরে বান্ধবী, ওরে বোন, তুই আসছোস? হঠাৎ এমন করে চেঁচানো শুনে আমি অবাক হয়ে সামনে তাকালাম। আমি তাকানোর সাথে সাথে তানিশা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরল। আমিও খুশি মনে ওকে জড়িয়ে ধরে বললাম, এই তো আসছি বোন, বান্ধবী। মা, জানো তোর এত মিস করেছি। আমিও। আচ্ছা তুই বস, আমি ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি, তারপর এতগুলো গল্প করব। ওকে। তারপর তানিশা চলে গেল। এর ভেতরে মামুনিও বলে উঠল, তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়। ওকে মামুনি। তারপর আমিও চললাম সিঁড়ি বেয়ে উপরে। রুমে ঢুকতেই দেখলাম কাব্যকে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে। আমি কোনো কিছু না বলে সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম। তারপর সারাদিন এটা ওটা করে সময় চলে গেল। রাতে ডিনার সেরে তানিশার রুমে গল্প করছে আমি আর তানিশা। এতদিন কী কী হলো সব বলতে হবে, এই ভেবে গল্প শুরু করে দিলাম। আর তানিশা অতি আগ্রহের সাথে বসে আমার কথাগুলো শুনতে লাগলো। এদিকে কাব্য রুমের ভিতরে পায়চারি করছে, কারণ মাইশা এখনো রুমে আসছে না। না জানি এতক্ষণ কি করছে, বোকা মেয়েটা আবার সব বলে দিবে নাকি তানিশাকে। এইসব নানা ভাবনায় ভেবে যাচ্ছে কাব্য। রাত 1টা, মাইশা এখনো রুমে আসেনি। কাব্য এবার প্রচণ্ড বেগে রেগে গেছে। এতক্ষণ কি করছে কি তানিশা রুমে। এক পর্যায়ে কাব্য রাগান্বিত অবস্থায় গিয়ে ঘুমিয়ে পড়ে বিছানায়। হয়তো মাইশা আর আসবে না রুমে। চুপি চুপি করে কাব্য রুমের দিকে পা বাড়াচ্ছি আমি। এই তানিশার সাথে বকবক করতে যে এতটা সময় যাবে বুঝতেই পারিনি। কখন রাত এতটা বেজে গেল বুঝতে পারলাম না। এসব ভাবনার মাঝে হেঁটে চলে গেলাম রুমে। রুমে ঢুকতে দেখলাম ভাইয়া অলরেডি ঘুমিয়ে পড়েছে। আমিও আর কোনো কিছু না ভেবে চুপি চুপি কাব্যর পাশে গিয়ে শুয়ে পড়লাম। কতক্ষণ এপাশ ওপাশ করেও ঘুম আসলো না। আশ্চর্য, ঘুম আসছে না কেন? হঠাৎই কেন জানি না এই 10 দিনে কাব্যকে জড়িয়ে ধরে ঘুমানোটা খুব মিস করেছি। হঠাৎ কাব্যর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইলাম আমি। কি সুন্দর লাগছে কাব্যকে। আগে কখনো এতটা গভীরভাবে কাব্যকে দেখা হয়নি আমার। অবশ্য দেখব কি ভয়, ভয় তো আমি ঠিক করে তাকাতামই না। তাকে দেখলেই বুকের ভিতর দক করে উঠত, কিন্তু এখন আর ভয় করছে না। খুব ভালো লাগছে কাব্যকে। আচ্ছা, আমি কি কাব্যকে ভালোবেসে ফেলেছি নাকি? আচ্ছা, বুঝবো কি করে যে কাব্যকে ভালোবাসি আমি? এসব ফালতু ফালতু চিন্তাভাবনা করতে করতে মাথা নষ্ট হয়ে যাচ্ছিল আমার। কেন জানি না বারবার শুধু ভাইয়াকে জড়িয়ে ধরে ঘুমোতে ইচ্ছে করছে আমার। কিছুক্ষণ বিষয়টা নিয়ে ভেবে মাঝখান থেকে কোলবালিশ সরিয়ে কাব্যকে জড়িয়ে ধরলাম আমি। অন্য কাউকে তো জড়িয়ে ধরিনি, আমার জামাইকেই তো জড়িয়ে ধরেছি। একটু ভেবে চোখ বন্ধ করে ঘুম। সকালে আগে ঘুম ভাঙল কাব্যর। চোখ খুলে পাশে মাইশাকে দেখে অবাক। তার চেয়েও বেশি অবাক হয়েছি মাইশাকে জড়িয়ে ধরাতে। বিষয়টা একটু কেমন লাগলো কাব্যর কাছে। অবশ্য কাব্য তো অনেক খুশি হয়েছে। হয়তো সে তার ভালোবাসার মানুষকে খুব তাড়াতাড়ি কাছে পেয়ে যাবে। কাব্য মাইশাকে তার বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুই যে কবে বুঝবি আমি তোকে কতটা ভালোবাসি। আর আমার বিশ্বাস একদিন তুই সত্যি বুঝতে পারবি। একদিন হয়তো তুই আমার নিজের চেয়ে বেশি ভালোবাসবি আমাকে। শুধু সেদিন আমার খুব বেশি দেরি না হয়ে যায়। এটা ভেবে দীর্ঘশ্বাস ফেলে কাব্য মাইশার কপালে একটা চুমু দিয়ে ওকে ছাড়িয়ে চলে যায় ওয়াশরুমে। এদিকে কাব্য যেতেই চোখ মেলে তাকালো মাইশা, কারণ সে কাব্যর বলা সব কথাই শুনতে পেয়েছে। আসলে কাব্য যখন মাইশাকে তার বুকের সাথে জড়িয়ে ধরেছিল তখনই খুব ভেঙে যায় মাইশা। তারপর কাব্যর বলা কথাগুলো সবই শুনেছে মাইশা। তার মানে কাব্য আমায় ভালোবাসে, আর ভালোবাসে কি আমায় তাহলে বিয়ে করেছিল? তাহলে কি আপু জানতেই বিষয়টা? তাহলে আমায় কেন বলল না? মাথার ভেতর হাজারটা প্রশ্ন এলো, মাথায় বাজলো। তার সাথে কাব্য বলার সেই শেষ কথাটা। শুধু সেদিনের খুব বেশি দেরি না হয়ে যায়। হঠাৎই ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে আবার চোখ বুজে ঘুমিয়ে পড়ার অ্যাক্টিং করলাম আমি। কেন জানি না এই মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এমন সময় কারো ডাক এসে কানে বাজছে আমার, কারণ কাব্য ডাকছে আমায়। আমি ওনার ডাক শুনে আস্তে আস্তে চোখ খুলে তাকালাম। আমার তাকানো দেখে কাব্য বলে উঠল, ওর তাড়াতাড়ি ভার্সিটি যেতে হবে নাকি? আমিও কাব্যর কথা শুনে তাড়াতাড়ি উঠে বসলাম। তারপর বলে উঠলাম, যাবো তো। ওকে, তাড়াতাড়ি তৈরি হ, তোদের নামিয়ে দিয়ে আমি অফিসে যাব। ওকে বলেই তাড়াতাড়ি চলে গেলাম আমি ওয়াশরুমে।
হঠাৎই মনে হলো, না, আজকে ভার্সিটি যাওয়া যাবে না। আজকে সব সত্যি জানবো আপুর কাছ থেকে, না হলে পরে হয়তো দেরি হয়ে যাবে। এই ভেবে তাড়াতাড়ি মুখে পানি দিয়ে হালকা ফ্রেশ হয়ে ভাইয়াকে গিয়ে বললাম, আজকে আমি ভার্সিটিতে যাব না। আচমকা আমার এমন কথা শুনে কাব্য বলে উঠল, কেন, এই মাত্রই তো বললি যাবি। না, আসলে কালকে তানিশা বলেছিল আজকে ভার্সিটি বন্ধ, আমি ভুলে গিয়েছিলাম, তাই আমাদের আর আজকে ভার্সিটি যেতে হবে না। কাব্য কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, ঠিক আছে। তারপর কাব্য বেরিয়ে গেল। আমিও কিছুক্ষণ পর নিচে গিয়ে সবার সাথে ব্রেকফাস্ট করতে গেলাম। নিচে নামতে দেখলাম কাব্য, তানিশা, মামু আর মামুনি বসে ব্রেকফাস্ট করছে। আমায় দেখি মামুনি বলে উঠল, আয় তাড়াতাড়ি, তারপর খেতে বস। আমি আর কিছু না ভেবে খাবার খেতে শুরু করলাম। তারপর আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট শেষে মামু তার রুমে চলে গেল। কাব্য অফিসে যাওয়ার উদ্দেশ্য বেরোনোর আগেই তানিশাকে জিজ্ঞাসা করলো, আজকে তোদের কিসের বন্ধের ভার্সিটি? আজকে ভার্সিটির বন্ধ ক। এই রে খেয়েছে, এখন যদি তানিশা সব সত্যি বলে দেয়। আমি তানিশার পায়ে একটা খোঁচা মারলাম, সাথে সাথে তানিশা চেঁচিয়ে উঠল। তানিশার চেঁচানো শুনে কাব্য বলে উঠল, কি হলো তোর? না, আসলে একটা মশা কামড় দিল তাই। মশার কামড়ে কেউ এত জোরে চিৎকার দেয়? আসলে কি বলো, অনেক বড় মশা তো তাই। মানে না, কিছু না, ওসব বাদ দে। কিসে বন্ধ তোদের ভার্সিটি? ওই তো ভার্সিটির স্যাররা বলেছে বন্ধ, তাই বন্ধ। কি? ওটা কিছু না। আর তুমি এত কিছুর জন্য কি করবা? তুমি যাও না তোমার কাছে, তোমার অফিসে লেট হচ্ছে না? কাব্যর কোনো কিছু না ভেবে চলে গেল তার কাজে, কারণ সত্যি তার দেরি হয়ে যাচ্ছে। কাব্য বাসা থেকে বেরোতে একটা শ্বাস ফেললাম আমি। এমন সময় তানিশা আমার মাথায় একটা বাড়ি মেরে বলল, তুই ভাইয়াকে মিথ্যা কেন বলেছিস? না, আসলে আজকে ভার্সিটি যেতে ইচ্ছা করছিল না, তাই আর কি মিথ্যা বললাম। সত্যি বলছিস? আশ্চর্য, এভাবে তাকানোর কি আছে? আর আমি মিথ্যা কেন বলবো তাকে? এই বলে পাশ কেটে সিঁড়ি বেয়ে উপরে চলে আসলাম আমি। তারপর আমি রুমের দরজা বন্ধ করে ফোনটা হাতে নিয়ে সোজা আপুর নাম্বারে ফোন। প্রথমে কল ধরল না আপু, তারপর আরেকবার কল দিলাম আমি। কিচেনে কাজ করছে রিয়া, সবাই মিলে ব্রেকফাস্ট করে এখন সেগুলো গোছাতে ব্যস্ত সে। এমন সময় ফোনের কল আসার শব্দ ভেসে আসে রিয়ার কানে। তারপর তাড়াতাড়ি করে কাজটা গুছিয়ে চলে যায় তার রুমে। রুমে ঢুকে ফোনে হাত দিতেই পুরো 10টা কল করেছে মাইশা। হঠাৎ করে মাইশার এতগুলো কল দেখে অবাক হয়ে রিয়া। তারপর তাড়াতাড়ি আবার সে কল করে ব্রেক ব্যাক করে মাইশা। প্রায় 10 বার কল করেছে আপুকে, কিন্তু একবারও ধরল না। তাই একরাশ বিরক্ত নিয়ে বসে পড়লাম সোফায়। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না আমি। কাব্য ভাই কি সত্যি আমায় ভালোবাসে? আমাকে কি ভালোবেসে তাহলে বিয়ে করেছিল? এসব প্রশ্নের উত্তর শুধু আপুই দিতে পারবে। এইসব ভাবনার মাঝে হঠাৎ করে ফোন আসাতে কিছুটা কেঁপে উঠলাম আমি। তারপর তাড়াতাড়ি ফোনটা হাতে তুলে নিতেই আপুর নাম দেখে তাড়াতাড়ি ফোনটা তুলে বললাম, হ্যালো আপু। বল, এতবার ফোন দিয়েছিস কেন তুই? আজকে তুমি আমায় সব সত্যি কথা বলবে আপু। কাব্য কেন সেদিন আমায় বিয়ে করেছিল শুধুই কি তোমার কথা রাখতে নাকি অন্য কিছু? হঠাৎ করে মাইশার এমন কথা শুনে অবাক হয় রিয়া। এই মুহূর্তে কি বলবে সে বুঝতে পারছে না। কি হলো আপু, চুপ করে আছো কেন? মাইশার কথা শুনে কিছুটা ঘাবড়ে যায় রিয়া। তারপর মাইশাকে বলে উঠল, আসলে সত্যি ওটা ছিল না, মানে কাব্য আমার কথা রাখতে তোকে বিয়ে করেনি। তাহলে তাহলে শোন, আজকে সব সত্যি বলবো তোকে। বলো আমায়, কাব্য তোকে ভালোবাসে তাই বিয়ে করেছে। আপুর কথা শুনে রীতিমতো আমি অবাক হয়ে গেলাম। আপু আবারও বলে উঠল, কাব্য তোকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসে, কিন্তু কখনো বলিনি, কারণ ও চেয়েছিল তুই ওর ভালোবাসা বুঝতে পারিস। কিন্তু বোঝার আগেই যখন আমরা আমাদের বিয়ের কথা শুনতে পারি যে আমার কাব্য আর বিয়ে সেই ছোটবেলা থেকেই ঠিক করা ছিল, তখন আমি কাব্য দুজনের প্রচণ্ড বেগে ভেঙে পড়ি। কারণ আমি যে ভালোবাসতাম রাসেলকে আর কাব্য তোকে, আর আমাদের এই বিষয়টা আমরা তিনজনই জানতাম। তারপর কাব্যর প্ল্যান মতোই আমরা সেদিন এমনটা করেছিলাম, কারণ আর যে কোনো উপায় ছিল না। জানি তোর সাথে অন্যায় হয়েছে, কিন্তু বিশ্বাস কর, ওই মুহূর্তে এমনটা না করলে না কাব্য তোকে পেত, আর না আমি রাসেলকে। আমাদের তিনজনের লাইফটাই নষ্ট হয়ে যেত, তাই বাধ্য হয়ে এমনটা করেছি আমরা। সরি রে। এইটুকু শুনে ফোনটা কেটে দিলাম আমি। আপুর সব কথা যেন আমার কানই বাজছে। তার মানে কাব্য ভাই সত্যি আমায় ভালোবাসে, তো অবশ্যই ছোটবেলা থেকে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি আমি, আর আমার সামনে কাব্য আর একটা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে আছে। বিষয়টা হয়তো আমার কল্পনার বাইরে ছিল। ভেবেছিলাম কাব্যকে চমকে দিব আমি, কিন্তু এখানে সে আমি নিজেই চমকে যাব তা বুঝতে পারিনি। কেন জানি না শরীরের সব শক্তি অবশ হতে লাগলো। মুহূর্তের মধ্যে হাত থেকে খাবারের ব্যাগটা নিচে পড়ে গেল। শব্দ হলো কিছু,
এদিকে কাব্য আচমকা কোনো কিছুর শব্দ পেয়ে পেছনে ঘুরে মায়েশাকে দেখে অবাক হয়ে যায়। পরক্ষণে তার মনে পড়ল সে তো লাবণ্যকে জড়িয়ে ধরে আছে। কাব্য তাড়াতাড়ি লাবণ্যকে ছেড়ে দিতে নিলে লাবণ্য বলে উঠল, প্লিজ আমায় ছেড়ে যাস না, তোকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। মেয়েটির কথা শোনার কিছু শোনে না বলার মধ্যে ছিলাম না আমি। এমন সময় মেয়েটিকে ছেড়ে কাব্য আমার সামনে এসে বলল, তুই এখানে? আমি চুপ। এমন সময় মেয়েটা বলে উঠল, কোনো আদব কায়দা শেখনি? কারো রুমে ঢুকলে পারমিশন নিয়ে ঢুকতে হয় জানো না? মেয়েটির কথা শুনে ঘৃণা লাগলো আমার। এমন সময় কাব্য লাবণ্যর দিকে তাকিয়ে বলল, তুই থাম। তারপর আবার আমার দিকে ঘুরে বলল, কি হলো, তুই কথা বলছিস না? আমি কোনো কথা না বলে ব্যাগ আর নিচে পড়ে থাকা গোলাপ ফুলগুলো ওইভাবে রেখে আস্তে করে পেছনে ঘুরে চলে আসতে নিলাম। এমন সময় কাব্য আমার হাত ধরে বলল, চলে যাচ্ছিস কেন? হাত ছাড়ো। আগে তুই বলবি তো? কাব্যর কথা শুনে মুহূর্তে মেজাজ বিগড়ে গেল আমার। আমি চেঁচিয়ে বললাম, হাত ছাড়ো আমার। তুই যেটা ভাবছিস সে আর কিছু বলার সুযোগ দিলাম না আমি। টান মেরে হাতে এনে সোজা আমি বেরিয়ে গেলাম। কষ্ট হচ্ছে প্রচুর। এত কিছু ভাবলাম, এত স্বপ্ন দেখলাম, সব মিথ্যে হয়ে গেল। বুক ফেটে কান্না পাচ্ছে আমার। তারপরও চোখের পানি যথাসম্ভব কন্ট্রোলে রেখে রুম থেকে বেরিয়ে আসলাম। তারপর লিফটে উঠলাম। চোখের সামনে শুধু কাব্য আর ওই মেয়েটার একে অপরকে জড়িয়ে ধরার দৃশ্য ভেসে আসছে। কোনোভাবে অফিস থেকে বেরিয়ে এসে গাড়ির কাছে আসতেই ড্রাইভার চাচা বলে উঠলেন, কী হলো মায়েশা মামুনি, এত তাড়াতাড়ি চলে আসলে? তুমি তো বলেছিলে দেরি হবে। ভালো লাগছে না, বাসায় চলো। আমার কথা মতো চাচাও গাড়িতে বসে পড়লেন। আমিও গিয়ে বসে পড়লাম গাড়িতে। গাড়ি চলতে শুরু করলো আপন গতিতে। চোখের পানি আর আটকে রাখতে পারলাম না আমি। টপ টপ করে পানি পড়তে লাগলো আমার। আজ বুঝতে পারছি ভালোবাসার মানুষের কাছে অন্য কাউকে দেখলে সত্যি কতটা কষ্ট হয়। আমার সব ইচ্ছে ভাবনা এইভাবে ভেঙে চলে যাবে তা হয়তো ভাবতেও পারিনি। তাহলে কি কাব্য সেদিনই দেরি হয়ে যাওয়ার কথা বলেছিল? নিচে বসে আছে কাব্য আর তার হাতে মাইশার আনা গোলাপ। গোলাপগুলো দেখে অবাক হয় কাব্য। এমন সময় লাবণ্য এসে কাব্যর কাঁধে হাত রেখে বলে, মেয়েটা কে রে, অসভ্যের মতো বিহেভ করলো তোর সাথে? লাবণ্যর কথা শুনে কাব্যর মাথা আগুনের মতো গরম হয়ে গেল। কাব্য নিচ থেকে উঠে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিয়ে লাবণ্যর গালে বলল, কাব্যর এমন কাছে লাবণ্য হা হয়ে তাকিয়ে আছে। কাব্য চেঁচিয়ে বলে উঠল, তোর সাহস কি করে হয় ওকে অসভ্য বলার? ও আমার বউ, আমার ভালোবাসা। শুধুমাত্র তোর জন্য আজকে আমায় ভুল বুঝলো। তুই আমার সামনে থেকে চলে যা, তোকে আমি আর আমার সামনেই দেখতে চাই না। কাব্য, আমি যে তোকে ভালো। আর কিছু বলতে পারল না। লাবণ্য তার আগেই আরেক গালে থাপ্পড় দিল কাব্য। তারপর বলল, তুই এখান থেকে চলে যা। কাব্য চরম রেগে রেগে আছে, যা দেখে লাবণ্য ভয় পেয়ে যায়। আর কিছু না বলেই কাঁদতে কাঁদতে লাবণ্য রুম থেকে বেরিয়ে যায়। এই মুহূর্তে কাব্য নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। ইচ্ছে করছে সব ভেঙে চুরে তছনছ করে দিতে। তার ভালোবাসার মানুষ তাকে ভুল বুঝলো ভাবতে পারছে না কাব্য। কাব্য কিছু একটা ভেবে কেবিন থেকে বেরিয়ে যাবে এমন সময় ফোনটা বেজে উঠল। কাব্য থেমে যায়, ফোনটা তুলে উপরে রিয়ার নাম দেখে তাড়াতাড়ি ফোনটা তুলে বলল, হ্যালো। কাব্যের হ্যালো শুনে ওপাশ থেকে খুশি মনে রিয়া বলে উঠল, আরে কংগ্রেস, কি অবস্থা বল? সব ক্লিয়ার হয়ে গেল? তোর মনের বাসনা আজ তাহলে পূরণ হলো। কেমন লাগছিল বল তোর বউকে? কী সব বলছিস তুই? তুই বুঝতে পারছিস না? না, মজা করছিস তুই? আরে মজা করবো কেন? আরে তুই রেগে যাচ্ছিস কেন? মায়েশা তোকে কিছু বলেনি? কি বলবে? কেন? ও তো তোকে আজ প্রপোজ করতে আসছিল, পৌঁছায়নি এখন অফিসে, কিন্তু মায়েশা তো তখন বলল। কাব্যর আর বুঝতে বাকি রইল না মায়েশা তাহলে কেন এত সেজেগুজে এসেছিল। সব এলোমেলো হয়ে যাচ্ছে কাব্যর। এত বছরের ইচ্ছে এভাবে নষ্ট করে ফেললো, তা আবার নিজের দোষে। কাব্য বলে উঠল, অনেক বড় ভুল হয়ে গেছে রিয়া। কি হয়েছে মায়েশা এখনো? মায়েশা এসেছিল লাল শাড়ি পরে খুব সুন্দর করে সেজেগুজে। তাহলে? তারপর কাব্য বলতে শুরু করলো, অফিসে নিজের রুমে বসে কাজ করছিল কাব্য। আজকে তাদের লাঞ্চের পর একটা বড় মিটিং আছে, যেটা তাদের জন্য খুব জরুরি। তাই সেটা নিয়ে কিছু কাজ করতেছিল কাব্য। এমন সময় রুমে ঢুকলো লাবণ্য। লাবণ্য ভিতরে ঢুকে সোজা কাব্যর সামনে চেয়ারে বসে বলল, কাব্য। লাবণ্যকে দেখে বলে উঠল, দেখেন এই সময়? লাবণ্য কিছুটা নরম গলায় বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। কাব্য লাবণ্যর কণ্ঠ শুনে ওর তাকাতেই কিছুটা অবাক হয়ে যায়, কারণ লাবণ্যর চেহারা পুরো শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, আর দেখেই বোঝা যাচ্ছে কত রাত ঘুমায়নি সে। লাবণ্যর এমন অবস্থা দেখে কাব্য বলে উঠল, কি হচ্ছে তোর? চোখের মুখের এমন অবস্থা কেন? হুট করে লাবণ্য বলে উঠল, আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করতে চাই। লাবণ্যর হঠাৎ করে এমন কথা শুনে কাব্য তার চেয়ার থেকে উঠে পড়ে তারপর
উচ্চস্বরে হেসে বলল, তোর কি মাথা আজ খারাপ হয়ে গেছে? লাবণ্য কাব্যর কথা শুনে কেঁদে দেয়। লাবণ্যের এমন কাণ্ডে কাব্য পুরো অবাক হয়। কাব্য লাবণ্যর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আরে তুই কাঁদছিস কেন? লাবণ্য কোনো কিছু না বলি হুট করে কাব্যকে জড়িয়ে ধরে। কাব্য আচমকা এমনটা হওয়াতে পুরো হা হয়ে যায়। এদিকে লাবণ্য কাব্যকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি সত্যি বলছি, আমি তোকে খুবই ভালোবাসি। এই কয়েকদিন অনেক চেষ্টা করেছি তোকে ভুলে যাওয়ার, কিন্তু কিছুতেই কিছু পারছি না। কাব্য জাস্ট লাবণ্যকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর মাথায় হাত দিয়েছিল। আর এমন সময় মাইশা চলে আসে। এতক্ষণ কাব্যর সব কথা শুনে রিয়া বলে উঠল, এটা তুই কী করলি মাইশা? অনেক আশা নিয়ে গিয়েছিল তোর কাছে, আর তুই এত কাছে এসেও আবার সেই দূরে ফিরিয়ে দিলি। বিশ্বাস কর, আমি ইচ্ছা করে কিছু করিনি। আমি তো শুধু, সে যাই হোক, কিন্তু এখন মাইশাকে গিয়ে আগে সব বল। ও তো অনেক কষ্ট পেয়েছে তোর জন্য। নিজে হাতে রান্না করে নিয়ে গিয়েছিল আর সেজেছিল তোর জন্য, কিন্তু তুই। এতটুকু বলে মন খারাপ করে ফোনটা কেটে দেয় রিয়া। আর কাব্য মন খারাপ করে চেয়ারে বসে পড়ে। এমন সময় কাব্যর পিয়ে এসে বলে তাকে মিটিংয়ে যেতে হবে। কাব্য তাকে বলে উঠল, তুমি যাও, আমি আসছি। কাব্যর কথা শুনে তার পিয়ে চলে যায়। কাব্য মন খারাপ করে কিছুক্ষণ বসে থেকে এক দীর্ঘশ্বাস ফেলে চলল মিটিংয়ে। আর মনে মনে ভাবলো রাতে গিয়েই মাইশাকে সব কথা, তার মনের কথা সব বুঝিয়ে বলবে। বুঝিয়ে বললে হয়তো সবাই বুঝতে পারবে মাইশা। এই বলে নিজেকে শান্ত করল কাব্য। তারপর চলল তার গন্তব্যে। রাত 8টা। কাব্য দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছেছে। আজ যে তার মনের সব কথা বলবে তার ভালোবাসার মানুষকে, তার সাথে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলবে সে। এইসব পরিকল্পনা করে চলেছে বাড়ির কাব্য। বেশ কিছুক্ষণের মধ্যেই কাব্য বাড়ি চলে আসে। বাড়ি ঢুকেই সোজা উপরে চলে যায় কাব্য। সারা রুমে মাইশাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না মাইশাকে। কাব্য অস্থির হয়ে পড়ে। তারপর নিচে নেমে কাব্য চেঁচিয়ে তানিশাকে ডাকতে ডাকতে থাকে। কাব্যর চেঁচানো শুনে তানিশা আর মামুনি আর মামু তিনজনই বেরিয়ে আসলো। তারপর মামুনি বলে উঠল, কি হলো, তুই চেঁচাচ্ছিস কেন? মাইশা কোথায়? ও, মাইশা তো ওদের বাড়িতে গেছে। তোর অফিস থেকে ফেরার সময় তোর মামার সাথে মাইশার দেখা হয়ে যায়, তারপর নাকি তার সাথে চলে যায়। আমার ফোন করে বলেছিল কিছুদিন থাকবে নাকি। কাব্য মামুনির কথা শুনে আর কিছু না বলে সোজা উপরে চলে যায়, কারণ সে বুঝতে পেরেছে মাইশা রাগ করে চলে গেছে। এখন কি করবে কাব্য? নিজের বাড়িতে নিজের রুমেই বসে কেঁদে চলেছি আমি। অসম্ভব রকম কষ্ট হচ্ছে আমার। বারবার শুরু কাব্য আর ওই মেয়েটার জড়ানোর দৃশ্য ভেসে আসছে আমার। রাতে আর কোনো কিছু না খেয়েই ওভাবেই জাস্ট সহজেই ঘুমিয়ে পড়লাম। মা অনেকবার খাওয়ানোর জন্য ডাকতে এসেছিল, কিন্তু আমি যাইনি। ভালো লাগছে না কিছু। চুপচাপ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম আমি। ফোনটা বন্ধ করে রেখেছি, মনে মনে পণ করেছি আর যাব না কাব্যর কাছে, থাকুক সে তার মতো। সকালে দরজা টাঙানোর শব্দের ঘুম ভাঙল আমার। এমনভাবে দরজাটা নক করেছে, মনে হচ্ছে দরজা ভেঙেই ফেলবে এখন দরজা না খুললে। একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে বিছানা থেকে উঠে দরজা খুলে দিয়ে বললাম, এত জোরে দরজা নক করা কি আছে? বিনিময়ে সামনের ব্যক্তি কিছু না বলেই হুট করে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো ভয় পেয়ে তার হাত তার সামনের দিকে তাকিয়ে দেখলাম কাব্য। পাক্কা 1.5 ঘন্টা যাবৎ বকবক করে থামলাম আমি। এমন সময় হুট করে কাব্য আমার হাত ধরে টান মেরে তার কোলে বসিয়ে দিয়ে বলল, হয়ে গেছে তোর, এবার আমি বলবো তুই শুনবি। কাব্যর কথা শুনে অবাক হয়ে বললাম আমি, এটা কিন্তু কথা ছিল না, এখন তুমি আবার বকবে আমায়, তা হবে না। আর আমার কি দোষ? আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার। কাব্য আমার কথা শুনে দমকের স্বর বলল, থাম তুই, আমি একবারও বলেছি তোকে বকবো আমি? সবসময় বেশি বুঝিস কেন? কাব্যর ধমক শুনে মুখে হাত দিয়ে চুপ আমি। আর আমার কাছ থেকে কাব্য মুচকে আসলো। তারপর আমার গাল ধরে তার দিকে ঘুরিয়ে বলল, তুই কেন বুঝিস না পাগলি? আমি যে শুধু তোকেই ভালোবাসি। কবে বুঝবি তুই? আজকে আমায় কথা দে, আর কখনো উল্টাপাল্টা কোনো কিছু দেখলে ভুল বুঝবি না। কোনো কিছু হলে সরাসরি আমায় বলবি, তারপর যা হবে তাই। তুই বুঝতে চাস না কেন আমি যে নিজেকেও খুব বেশি ভালোবাসি। এতটুকু বলে কাব্য শক্ত করে জড়িয়ে ধরল আমায়। তারপর আবারও বলল, কখনো ছেড়ে যাস না আমায়, তোকে ছাড়া যে বাঁচতে পারবো না আমি, তোকে যে খুব খুব ভালোবাসি আমি। এতক্ষণ কাব্যর সব কথাই খুব মন দিয়ে শুনেছি আমি, খুব ভালো লেগেছে আমার। আর আমিও মনে মনে ভাবলাম আর কখনো ভুল বুঝবো না, কখনো কিছু হলে সরাসরি জিজ্ঞাসা করব, আর এখন থেকে শুধু কাব্যকে ভালোবাসবো। এই ভেবে আমিও মুচকে এসে কাব্যকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মাইশা কাব্যকে জড়িয়ে ধরে খুব খুশি কাব্য, ভালো লাগছে খুব,
অনেক দিনের পূর্ণ বাসনা আজকে পূরণ হয়েছে কাব্যর। কতদিনের ইচ্ছে ছিল তার মাইশাকে নিজেও তাকে খুব ভালোবাসবে, আজকে আর সেই ইচ্ছেটা পূরণ হলো। আজকে কাব্য খুবই খুশি, খুব গভীরভাবে জড়িয়ে ধরে আছে কাব্য মাইশা একে অপরকে। আর এইভাবে পূর্ণতা হোক পৃথিবীর সকল ভালোবাসা। রাত 11টা, বিছানায় ঘুমিয়ে আছি। কাব্য কোথাও একটা গেছে, আর যাওয়ার আগে বলেছে আমি যেন ঘুমিয়ে না পড়ি। অনেক চেষ্টা করলাম কিন্তু আটকাতে পারছি না। ঘুম কি আর আমার ইচ্ছে মতো চলে নাকি? সে তো তার মধ্যেই চলছে, আমি ঘুমাচ্ছি। সারাদিন খুব সুন্দর গেছে। সবাই অবশ্য জিজ্ঞাসা করেছিল আমাদের মধ্যে কি হয়েছে। সবাইকে ভুলভাল কিছু বলে দিছি, শুধু তানিশাকে বলেছে। আর যাই হোক, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সব শুনে ও খুশি। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে ভেতরে ঢুকলো কাব্য, হাতে তার একটা ব্যাগ। কাব্য ভেতরে ঢুকে মাইশাকে ঘুমিয়ে থাকতে দেখে হেসে বলল, দেখছো, পাগলিটাকে এত করে বলেছিলাম ঘুমিয়ে যাস না, তারপরও ঘুমিয়ে পড়ল। কাব্য তার হাতে থাকা ব্যাগটাকে টেবিলের উপর রেখে আস্তে আস্তে করে হেঁটে মাইশার পাশে গিয়ে বসলো। তারপর মাইশার দিকে তাকিয়ে মুচকে হাসলো। কতটা না সুন্দর লাগছে কাব্যর কাছে মাইশাকে। কাব্য মাইশার দিকে ঝুঁকে তার কানে কানে বলল, মাইশা উঠ। প্রথম ডাকে মাইশা হালকা নড়ল, যা দেখে কাব্য হাসলো। তারপর আবারও ডাকলো। ঘুমের মধ্যে কারোর মুখে নিজের নাম শুনে কিছুটা নড়ে চড়ে উঠলাম আমি। হুট করেই চোখ খুললাম আমি। হঠাৎ করে সামনে কাব্যকে এতটা কাছে দেখে কিছুটা ঘাবড়ে গেলাম আমি। তারপর বলে উঠলাম, চলে এসেছো তুমি? চলে এসেছি। তোকে না বারণ করেছিলাম ঘুমাতে, তাহলে ঘুমিয়েছিস কেন? আসলে কি বলতো, বহুত চেষ্টা করেছিলাম আমি ঘুমানোর, না ঘুমানোর, কিন্তু তুমি তো আসছিলে না। আর ঘুমের আমার দরজায় কলিং বেল বাজাচ্ছিল। প্রথম 1 ঘন্টা খুলিনি, কিন্তু পরে যখন দেখলাম তুমি সে 1 ঘন্টায় আসছো না, তাই বাধ্য হয়ে দরজা খুলে দিলাম, তাই আর কি। কাব্য আমার কথা শুনে হেসে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কী সব বাজে বাজে বকছিস? আচ্ছা বাদ দে, এখন ওঠ, কোথাও যাব। কাব্যর কথা শুনে আমি অবাক হয়ে বললাম, এত রাতে কোথায় যাব আমরা? সেটা গেলেই দেখতে পাবি। আমাদের কি যেতেই হবে? না গেলে চলবে না। আসলে কি বলতো, প্রচুর ঘুম পাচ্ছে। একবার সেখানে গেলে তোর আর ঘুম আসবে না। এই বলে এক প্রকার টেনে ঘুম থেকে উঠালো আমায় কাব্য। এদিকে আমি ঘুমিয়ে চোখে দেখি না। কাব্য আমার অবস্থা দেখে আমায় কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। চোখ মুখে পানি দিয়ে বের করলো, তারপরও ঘুম গেল না। কাব্য আবার আমায় কোলে তুলে নিয়ে এসে আয়নার সামনে দাঁড় করালো। তারপর হালকা রেগে বলল, তুই কি ঘুম থেকে উঠবি নাকি আমি একাই চলে যাব? এই রে, জামাই আমার রেগে গেছে, কিন্তু আমার কি দোষ ঘুম না ভাঙলে? আমি জোরপূর্বক নিজের চোখ খুলে বললাম, আরে রেগে যাচ্ছে কেন, বলতো কি করতে হবে, আমি সব করছি। কাব্য হালকা রেগে বলল, ওই ব্যাগটার মধ্যে তোর জন্য কিছু গিফট আছে, পড়ে ফেল। কাব্যর কথা শুনে অটোমেটিক ঘুম গায়েব হয়ে যায়। যাই হোক, আমার জন্য গিফট আনছে, দেখতে হবে না? আমি হুট করে বললাম, কোথায় গিফট? ওই ব্যাগে। কাব্যর কথা শুনে আমি আর দেরি না করে তাড়াতাড়ি ব্যাগটাকে কাছে নিয়ে এসে ব্যাগ থেকে বের করলাম একটা নীল শাড়ি, নীল কাচের চুড়ি, কাজল, আইলাইনার সহ আরও কিছু জিনিস, তার সাথে কিছু লাল গোলাপ। এসব দেখে খুশি হলাম আমি। হুট করে কাব্যকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বললাম, থ্যাংক ইউ জামাই। হঠাৎ করে মাইশার এমন কাজে কাব্য অবাক হয়ে হাসলো। মুহূর্তের মধ্যে রাগ চলে গেল তার। তারপর হালকা এসে ফেলল সে, এগুলো পরে তৈরি হ। এত রাতে এগুলো পরে যাবো কোথায় আমরা? আবারও প্রশ্ন করে তাকে প্রশ্ন করতে বারণ করেছি না আমি। চুপচাপ এগুলো পরে তৈরি হয়ে চুপি চুপি নিচে চলে আয়, কেউ যেন টের না পায়। আশ্চর্য, নিজের বাড়িতে চোরের মতো যাব কেন? কাব্য কিছুটা বিরক্ত হয়ে আমার গাল শক্ত করে চেপে ধরে বলল, আমি কিন্তু রেগে যাচ্ছি মাইশা, এত প্রশ্ন কেন? আর একটু উল্টাপাল্টা কথা বললে কিন্তু। কিন্তু কি? হুট করে কোথা থেকে এত সাহস আসলাম? আর আমি কাব্যর গলা জড়িয়ে ধরে আবার বললাম, আমি জানি জামাই, তুমি এখন কিচ্ছু করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে ওয়েট করো, আমি আসছি। কাব্য রীতিমতো শকড খেলো আমার কাজে। কাব্য আর কিছু না বলে এসে বাইরে বেরিয়ে গেল। আর আমি কাব্য বাইরে যেতেই দরজা বন্ধ করে তৈরি হতে লাগলাম। কাব্যর দেওয়া প্রথম ভালোবাসার উপহার আমার। নীল শাড়ি পরে ফেললাম, তার চুলগুলো খোপা করে দিলাম তার দিয়ে, কিন্তু না, খোপায় ভালো লাগছে না, তাই চুলগুলো খুলে দিলাম। চোখে কাজল, আইলাইনার, হাতে মুঠো ভর্তি চুড়ি, হালকা মেকআপ, ঠোঁটে লিপস্টিক, ব্যাস তৈরি আমি। আয়নায় নিজেকে দেখে নিজেই এক দফা ক্রাশ খেলাম। তারপর বলে উঠলাম, উফ মাইশা, তোকে যে কি সুন্দর লাগছে, আমি তো প্রেমে পড়ে যাচ্ছি। এর ভেতরে মোবাইলের টুং করে উঠল। বুঝতে পেরেছি কাব্য মেসেজ দিয়েছে। আমি আর দেরি না করে ফোনটা হাতে নিয়ে চুপচুপি রুম থেকে বেরিয়ে গেলাম। পুরো বাড়ি মনে হচ্ছে ফাঁকা, সবাই গভীর ঘুমে আসক্ত। আমি আর কিছু না ভেবে চুপি চুপি চললাম বাইরে।
গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কাব্য। পরনে তার ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স, হাতে কালো ঘড়ি, চুলগুলো বরাবরের মতো সুন্দর করে সাজানো। এক হাতে মোবাইল নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। কারণ মাইশাকে মেসেজ দিয়েছে কতক্ষণ হয়েছে, কিন্তু এখন আসার নাম নেই তার, আর মেসেজে রিপ্লাইও দিচ্ছে না। কাব্য একরাশ বিরক্তি নিয়ে বলল, এতক্ষণ করেছে কি? এই বলে সামনে তাকাতে কাব্য অবাক। রাতের বেলা অসম্ভব সুন্দর লাগছে মাইশাকে। খোলা চুলগুলো উঠছে বাতাসে, যা আরো গভীরভাবে আকৃষ্ট করছে কাব্যকে। কাব্য কিছুক্ষণ তাকিয়ে থেকে তাড়াতাড়ি চোখ সরিয়ে ফেলল। এক প্রকার দৌড়ে এসে সামনে দাঁড়ালাম আমি কাব্যর। তারপর খুশি মনে বললাম, আমাকে কেমন লাগছে? কাব্য কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, খারাপ না। কাব্যর কথা শুনে রাগ লাগলো আমার। এতক্ষণ সেজে গুজে আসলাম, কোথাও সুন্দর কমেন্ট করবে তা না, নাকি বলো খারাপ না? আমি বলে উঠলাম, এটা একটা কথা হলো জামাই? এতক্ষণ সেজে গুজে আসলাম, কোথায় তুমি বলবে মাইশা তোকে খুব সুন্দর লাগছে? আরও কত কিছু তা না বলে তুমি এটা কি বললে? আমি যাব না তোমার সাথে। কাব্য আমার কাণ্ড দেখে হাসলো, তারপর বলল, বউ আমার রাগ করেছে বুঝি? তুমি খুব পচা, কখন আমার প্রশংসা করো না। একটা কথা বলি, তোকে সুন্দর লাগছে, এটা বলার কি আছে? তুই বুঝে নিতে পারিস না? না পারি না? আচ্ছা সরি, তোকে খুব সুন্দর লাগছে, একদম পরীর মতো লাগছে। এখন ঠিক আছে, আমরা তাহলে এখনই যাই মহারানী। কাব্যর কথা শুনে হাসলাম আমি, তারপর বললাম, ঠিক আছে চলো। তারপর আর কোনো কথা বাড়িয়ে উঠে বসলাম আমি গাড়িতে। তারপর কাব্য গাড়িতে বসে পড়ল। গাড়িতে তারপর গাড়ি চালাতে শুরু করলো তার আপন গতিতে। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আমি, আর একটু লজ্জা মাখা মুখ নিয়ে সে কখন কাব্যকে বলেছি আমায় ছেড়ে দিতে। এইভাবে কেউ কারোর সামনে কোলে তুলে রাখে নাকি? কিন্তু কাব্যর সেদিকে খেয়ালই নেই। আমি একটু নড়ে চড়ে কাব্যর কানে কানে বললাম, এসব কি হচ্ছে? ছাড়ো আমায়। ওই আপু কি মনে করছে বলো তো? যা মনে করেছে করতে দে, তুই চুপ করে বস বলছি, আর একবার নড়লে তোর খবর আছে। কাব্যর ধমক শুনে আমি চুপ। হঠাৎই কাব্য লাবণ্যর দিকে তাকিয়ে বলে উঠল, তুই এখানে কেন? লাবণ্য কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, সরি। লাবণ্যের কথা শুনে আমি আর কাব্য দুজনে অবাক হলাম। লাবণ্য আবারও বলে উঠল, সরি কাব্য আর মাইশা, বিশেষ করে মাইশা, তোমাকে সরি। আমার জন্য তোমাদের দুজনের মাঝে ঝামেলা হয়েছিল। আসলে সেদিন কাব্যর কোনো দোষ ছিল না, তাই আমি সরি বলতে এসেছি। ভেবেছিলাম কাব্যকে সরি বলে তোমার কাছে গিয়ে সরি বলবো। যেহেতু তোমরা দুজনে একসাথে আসো, তাই সুবিধা হলো আমার। তাই তোদের দুজনের কাছে আমি সরি বলছি। আই এম রিয়েলি সরি। লাবণ্য আপুর কথা শুনে খারাপ লাগলো আমার। আমি কাব্যর কাছ থেকে উঠে এসে লাবণ্য আপুর হাত ধরে বললাম, ইটস ওকে আপি, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই চলবে। আমার কথা শুনে লাবণ্য বলে উঠল, তুমি খুব ভালো মাইশা, আমাকে ক্ষমা করেছো, এর জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর কাব্যকে এখন আমার উপরে গিয়েছিস। এমন সময় কাব্য এসে বলল, ঠিক আছে, তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস, তাই তোর উপর কোনো রাগ নেই আমার। কাব্যর কথা শুনে হাসলো লাবণ্য, তারপর বলে উঠল, ধন্যবাদ কাব্য। আরেকটা কথা, আমি কালকে আমেরিকা চলে যাচ্ছি, ভাবছি ওখানেই থেকে যাবো, আর ফিরবো না দেশে। তোরা ভালো থাকিস, মাঝে মাঝে তোদের সাথে কথা হবে ফোনে। আচ্ছা শোন, আমি এখন যেতে হবে, অনেক কাজ আছে, হয়তো তোদের সাথে আর দেখা হবে না আমার, তাই আবারও বলছি সরি তোদের দুজনকেই। এই বলে এক প্রকার পালিয়ে চলে আসলো লাবণ্য। হয়তো আর কিছুক্ষণ থাকলে তার চোখের পানি দেখে ফেলতো কাব্য আর মাইশা। অনেক ভেবে দেখেছে সে জোর করে কখনো কারোর ভালোবাসা পাওয়া যায় না, তাই সেও আর চেষ্টা করবে না, নিজের জীবনটাকে নতুনভাবে নতুন করে সাজিয়ে নিবে। এসব ভেবে অফিস থেকে বেরিয়ে গাড়িতে বসে পড়ল লাবণ্য। শেষবারের মতো কাব্যর অফিসের দিকে তাকিয়ে চলল সে তার গন্তব্যে। মনের মাঝে রয়েছে নয় তার নতুন নতুনভাবে নতুন করে জীবন শুরু করার পূর্ণ বাসনা। নীরবতা নিয়ে দাঁড়িয়ে আছে আমি আর কাব্য। হঠাৎ নীরবতা ভেঙে কাব্যকে বলে উঠলাম, আপুর খুব কষ্ট হচ্ছে মনে হয়, দেখেছ কিভাবে পালিয়ে গেল আমাদের সামনে থেকে। কিছু কথা বলি শোন, জীবনটা এমনই, মানুষের লাইফে এমন থার্ড পার্সন চলে আসলে এমনই হয়। আমার মতো লাবণ্য যেটা ভেবে নিয়েছে সেটা ঠিক, কারণ দেখ পেছন থেকে মাইশাকে জড়িয়ে ধরে। আমি তো তোকে ভালোবাসি আর তুই আমায়, তাই ও হলো থার্ড পার্সন আমাদের লাইফের, আর তাই ওর উচিত নয় আমাদের লাইফে থেকে শুধু শুধু কষ্ট পাওয়ার। তো যেটা করছে সেটাই সঠিক, কিন্তু কোনো কিন্তু নয়, ওর লাইফে কেউ না কেউ আছে ডার্লিং, আর সে ওর লাইফে এসে খুব তাড়াতাড়ি চলে আসবে। আর ওর আজ যে কষ্ট হচ্ছে কাল তা ঠিক হয়ে যাবে, সব ভুলে যাবি দেখিস। আর ওর কথা এখন ভুলে আমাদের কথা ভাব। চল, খাবারগুলো তো মনে হয় ঠান্ডা হয়ে গেছে। আহা দেখেছো, আমি একদম ভুলে গিয়েছিলাম, চলো চলো চলো। তারপর আমরা দুজন মিলে গিয়ে বসে খাবার খেতে শুরু করলাম। কাব্য আমায় খাইয়ে দিল আর আমি কাব্যকে। মাঝখানে কেটে গেল 2 দিন।
এই দুদিন কেটে গেল খুব সুন্দরভাবে। এখন কাব্যর সাথে কাটানো এক একটা মুহূর্ত খুব সুন্দর। এক কথায় বলতে গেলে আমি এখন কাব্যকে পাগলের মতো ভালোবাসি, আর কাব্য আমাকে অসম্ভব রকম ভালোবাসে। সূর্যের আলোতে ঘুমাচ্ছি আমি, এমন সময় কেউ খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি, আর সেটা যে কাব্য ছাড়া আর কেউ নয় সেটাও আমি জানি। হুট করে কেউ কপালে চুমু দিয়ে দিল, হুট করে চোখ খুলে ফেললাম আমি। তারপর ক্ষিপ্ত মেজাজে বললাম, এসব কি হচ্ছে ঘুমের মধ্যে? আমার মান সম্মানের ফালুদা কেন বানাচ্ছ? আমার কথা শুনে কাব্য বলে উঠল, কি আমি তোর মান সম্মানের ফালুদা বানাচ্ছি? তারা তাইলে এই রে খাইছে, জামা আমার রেগে গেছে মনে হয়। হুট করে শোয়া থেকে বিছানার উপরে উঠে দাঁড়ালাম আমি। তারপর চেঁচিয়ে বলে উঠলাম, এই না না, আমি তো মজা করছিলাম, তুমিও না সব কিছু সিরিয়াসলি নিয়ে নিচ্ছ। তাহলে তুই কেন বিছানার উপরে উঠে দাঁড়ালি? নাম নিচে। তুমি বকবে না তো? না, তুই আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, তোকে কি আমি বকতে পারি? সত্যি বলছো তো? সত্যি বলছি। ঠিক আছে, তুমি দূরে গিয়ে দাঁড়াও, আমি ওয়াশরুমে যাব। ঠিক আছে। এই বলে কাব্য কিছুটা দূরে সরে গেল। তার এইভাবে দূরে সরা দেখে আমিও চুপচাপ বিছানা থেকে নেমে দৌড়ে যাব, এমন সময় কাব্য আমার হাত ধরে টেনে তার বুকে ফেলল। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো ভ্যাবাচাকা খেয়ে গেলাম। তারপর কাব্যর মুখের দিকে তাকিয়ে বলে উঠলাম, এটা ঠিক নয়, তুমি কিন্তু বলেছিলে আমায় বকবে না। বলেছিলাম তো বকবো না, আদর করতেই পারি। এমন কিছু কিছু। কাব্য আমায় জড়িয়ে ধরে বলল, এমন কিছু ম্যাম, কিন্তু এখন যে আমায় যেতে হবে স্যার। তা তো আমায় যেতে হবে, তাহলে আর কি, যাও তাড়াতাড়ি। আর আমায়ও তো ভার্সিটি যেতে হবে, তাই ছাড়ো। কাব্য আর কিছু না বলে ছেড়ে দিল আমায়। আমিও মুচকে এসে গালে ছোট্ট একটা চুমু দিয়ে দৌড়। মাইশার কাজে হাসলো কাব্য, মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসলো, পাগলি একটা। তারপরও সে তৈরি হতে লাগলো অফিসের জন্য। সকাল 10টা। কাব্য মাইশা আর তানিশাকে ভার্সিটি নামিয়ে দিয়ে চলে আসলো অফিসে। বর্তমানে অফিসের কিছু কাজে ব্যস্ত সে। এমন সময় কাব্যর বাবা আসলো কাব্যর রুমে। কাব্য তার বাবাকে দেখে বলল, আসো ভেতরে আসো। কাব্যর বাবা এসে বসলো চেয়ারে, তারপর বলল, তোমার আর মাইশার মধ্যে সব মিল হয়ে গেছে দেখে ভালো লাগছে আমার। তবে তোমায় যে কিছুদিনের জন্য সিলেট যেতে হবে, সেটা নিশ্চয় জানো তুমি। কালকে যাব, তুমি চিন্তা করো না। তা ঠিক আছে, তুমি চাইলে মাইশাকেও নিয়ে যেতে পারো। ঠিক আছে বাবা। মনে মনে খুশি হলো, কারণ কাব্যও চাই মাইশাকে নিয়ে যেতে। অফিসের কিছু কাজের জন্য সিলেটে যেতে হবে কাব্যকে। প্রথমে কিছুটা খারাপ লেগেছিল কাব্যর মাইশাকে ছাড়া থাকতে হবে, কিন্তু এখন আর মন খারাপ নেই, অসম্ভব খুশি কাব্য। রাত 8টা, বিছানায় বসে আছি। এমন সময় তানিশা দৌড়ে রুমে আসলো। ওর ওভাবে দৌড়ানো দেখে অবাক হয়ে বললাম আমি, কি হলো, গরুর মতো দৌড়াচ্ছিস কেন? কি আমি গরু? তুই গরু? তো জামাই গরু। না থুকু, তোর জামাই তো আমার ভাই না, তোর কিছু হবে সে একটা গরু, তোর জামাই গরু। যাকগে, ওসব বাদ দেন, কেন এভাবে দৌড়াচ্ছিস কেন? ও হ্যাঁ, তোকে আম্মু ডাকছে। ও এই ব্যাপার, চল তাহলে। এই বলে শাড়ির কুচ ধরে আমি তানিশা নিচে চললাম। রান্নাঘরে কাজ করছিল মামুনি। আমি ওকে খুশি মনে পেছন থেকে মামুনিকে জড়িয়ে ধরে বললাম, কি বলবে বলো মামুনি? চলে এসেছিস? তুমি ডাকবে আর আমি আসবো না? তা তো আমি জানি, যাক ওসব বাদ দে। যার জন্য ডেকেছি তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে ফেল, তোদের কালকে যেতে হবে। কোথায় যাব? সিলেটে। কেন? কাব্যকে কিছু কাজের জন্য সিলেটে যেতে হবে, আর তুইও যাবি সাথে। আমি গিয়ে কী করবো? এমন শুনে তানিশা বলে উঠল, তুই গিয়ে রান্না করবি, ঘর ঝাড়ু দিবি, তারপর ভাইয়ের গা হাত পা টিপে দিবি। কি? আমি এসব করবো না, আমি যাবো না। এমন সময় রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে কাব্য বলে উঠল, কোথায় যাবি না তুই? আচমকা এমনটা হওয়াতে আমি ঘাবড়ে গিয়ে বললাম, কই না তো কিছু। তানিশা বলে উঠল, ও তাই নাকি ভাবি? হপ মাইয়া, চুপ কর তুই, ওর কথা একদম শুনবেন না। আমার কাণ্ডে হাসলো মামুনি, সাথে আমিও। সকালে তাড়াতাড়ি তৈরি হয়ে সবার কাছ থেকে বিদায় জানিয়ে বসে পড়লাম গাড়িতে। আমার বসতে কাব্য গাড়ি চালাতে শুরু করলো। আমিও কাব্যকে জড়িয়ে ধরে চললাম নিজেদের গন্তব্যে। এখন আর নেই কোনো সংকোচ, আছে শুধু ভালোবাসা। ভালোবাসা, শুধুই ভালোবাসা। সময় কারোর জন্য থেমে থাকে না, তেমনি মাইশার কাব্য জীবনও থেমেছিল না। খুনসুটি ভালোবাসা, হাসি কান্না মিলে জীবন চলছে তাদের। দেখতে দেখতে পুরো 4 বছর কেটে গেছে মাইশার কাব্য সংসারের। এই 3 বছরে অনেক কিছু বদলে গেছে। বদলে গেছে সময়, বদলে গেছে জীবন, তার সাথে বদলে গেছে দুটো মানুষের একসাথে পথ চলার ধরন। মাইশার এখন পড়াশোনা প্রায় কমপ্লিট করে ফেলেছে, আর কাব্যর এভাবে রাত জেগে পড়াশোনা করানোর ফলও খুব ভালো করে টের পেয়েছে। মাইশা আর তানিশা দুজন একসাথেই পড়াশোনার শেষ পর্যায়ে চলে এসেছে।
তবে পার্থক্য একটাই, তানিশার এখনও বিয়ে করেনি, আর মাইশা এখন এক বাচ্চার মা হয়ে গিয়েছে। বিষয়টা কিছুটা মজাদার, তাই না? আর মাইশার কাব্যর একটা 2 বছরের মেয়ে আছে, যার নাম রেখেছে কাশ্মীরা। আয়নার সামনে দাঁড়িয়ে আছি আমি। মূল উদ্দেশ্য হলো তৈরি হয়ে নিচে যাওয়া। আজকে তানিশা আর দিহানের বিয়ের পাকা কথা বলবে সবাই। তানিশা আর দিহান একে অপরকে ভালোবাসে। ভার্সিটিতে ঝগড়া করতে করতে কখন যে দিহান তানিশাকে ভালোবেসে ফেলেছে তা দিহান নিজেও জানে না। আর তানিশার কথা তো বাদই দিলাম, মনু তাহলে তরে তরে নিজেও যে দিহানের প্রেমে হাবুডুবু খাচ্ছিল, কিন্তু মায়াটা প্রকাশ করছিল না। একদিন রেস্টুরেন্টে ধরা পড়েছিল আমার আর কাব্যর সামনে। সেদিন সারাদিন শুধু তানিশা আর দিহানকে নিয়ে হাসাহাসি করেছিলাম আমি। কাব্য প্রথমে একটু রেগে থাকলেও পরে মেনে নেয়। তারপর আমি আর কাব্য মিলেই ওদের কথা বাসায় বলে সব ঠিকঠাক করে দিলাম। সবাই রাজি, সাথে আমরাও খুশি। তার সাথে তানিশার দিহানও। দিহানের বাবাও একজন বিজনেসম্যান, আর এখন থেকে দিহানও সেই কাজে যোগ দেবে। এতদিন পড়াশোনা শেষ না করার জন্য ওদের বিয়েটা আটকে ছিল, আর এখন যখন দিহানও নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছে, সেই সুযোগে তাদের বিয়েটাও দিয়ে দেবে মামুনি আর মামু, তক্কু, মায়ের শ্বশুর আব্বা আর শাশুড়ি মা। হঠাৎই আমার ভাবনায় ছেদ পড়ে পেছন থেকে জড়িয়ে ধরল কাব্য। তারপর বলে উঠল, আমার বউটা কি করছে? কি আর করবে, তৈরি হচ্ছে। আজকে তানিশাকে দেখতে আসবে না দিহানরা, তাই একটু সাজগোজ করছে আর কি। এমন সময় কেউ হাতে তালিতে বলল, কি মজা, পাপ্পা আম্মিকে নিয়ে জানিয়ে ধরেছে। হুট করে কাশ্মীরার মুখে এমন কথা শুনে অবাক হলাম। একটুখানি পুচকি মেয়ে কে বলে, দেখেছ মেয়েটা এখনই পেকে গেছে। এদিকে কাব্য কাশ্মীরের মুখে এমন কথা শুনে হেসে মাইশাকে ছেড়ে দিয়ে কাশ্মীরাকে কোলে তুলে নিয়ে বলল, একদম মায়ের মতো। কি আমার মতো হয়েছে? মোটেও না, বাবার মতো হয়েছে। এই নিয়ে শুরু হয়ে গেল আমাদের মধ্যে তর্কাতর্কি। এমন সময় হঠাৎ দরজায় নক করলো আম্মু। তারপর বলল, দিহানিরা চলে এসছে, তাড়াতাড়ি আয় তোরা। আম্মুর কথা শুনে আমরাও আর কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম। নিচে নামতে দেখলাম সোফাতে দিহান আর দিহানের বাবা মা আর দিহানের এক বন্ধু বসে আছে। আমি আর না দাঁড়িয়ে সোজা তানিশার রুমের দিকে পা বাড়ালাম, আর কাব্য কাশ্মীরাকে নিয়ে দিহানদের কাছে যেতে লাগলো। গোলাপি রঙের একটা সুন্দর শাড়ি পরেছে, তৈরি হয়েছে তানিশা। চুলগুলো খোলা, চোখে কাজল, সাথে হালকা মেকআপ, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে তাকে। আমি তানিশাকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, ওরে দোস্ত, তোকে হেব্বি লাগছে। আজকে তো মনে হয় দিহানের চোখই সরবে না। আমার কথা শুনে তানিশা লজ্জায় মাখা মুখ নিয়ে বলল, যা তুই যে কি বলিস। সত্যি কথা বললাম, গায়ে লাগলো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, যখন সত্যি সত্যি এমনটা হবে তখন বুঝবি। যাকে এখন চল, তোকে নিতে এসেছি। এমন সময় শাশুড়িমাও রুমে ঢুকে বললেন, হয়েছে তোদের? হয়েছে আম্মু, দেখো তানিশাকে কি সুন্দর লাগছে না। বিনিময়ে মামুনিও মুচকি মুচকি হাসলো, আর এই হাসি দেখে আমি উত্তর পেয়ে গেছি। তারপর কথা না বাড়িয়ে চুপচাপ তানিশাকে নিয়ে চললাম নিচে। সিঁড়ি বেয়ে নিচে নামছি আমরা। সামনের সোফাতেই দিহানরা বসে আছে, আর তার দুদিকে মামু মানে শ্বশুর আব্বা আর আমার আব্বু। আব্বা আমু সকলে এসেছিল, আর তাদের জন্য সামনে টেবিল রাখা হয়েছে বিভিন্ন ধরনের খাবার। আমি গিয়ে তানিশাকে বসিয়ে দিলাম দিহানের সোজাসুজি সোফাতে। আঙ্কেল আন্টি তানিশাকে দেখে খুশি হলেন। তারপর হাতে একটা আংটি পরিয়ে দিল। যা বলেছিলাম তাই হলো। দিহান তানিশার দিকে তাকিয়ে রয়েছে, চোখ সরাচ্ছে না। আমি তানিশার কানের দিকে ঝুঁকে বললাম, কি বলেছিলাম ননদিনী, তোমার জামাই তোমায় দেখলে আর চোখ সরাতে পারবে না। আমার কথা শুনে তানিশা এক পলক তাকালো দিহানের দিকে। দিহান এমনভাবে তার দিকে তাকিয়ে আছে, তা দেখে তাড়াতাড়ি চোখ সরিয়ে ফেলল তানিশা। এদিকে দিহান এইভাবে তাকানো দেখে দিহানের বন্ধু রনি বলে উঠল, দোস্ত, এখনই যদি এইভাবে ভাবির দিকে তাকিয়ে থাকিস তাহলে বাসর ঘরে করবে কি? হঠাৎ করে রনির এমন কথা শুনে দিহান কাশতে আরম্ভ করলো। যা দেখে তাড়াতাড়ি করে দিহানের হাতে একটা জুসের গ্লাস দিয়ে বললাম, রনি কিন্তু ঠিকই বলেছে দিহান। দিহান আমার কথা শুনে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুইও শুরু করে দিলি মাইশা। দিহানের কথা শুনে আমি আর রনি দুজনেই হাসলাম। আমার পাশের সোফাতে কাব্য ছিল, আর কাশ্মীর আব্বুর কোলে চুপটি করে বসে আছে। কাব্য মনে মনে হাসলো রনি, দিহান আর মাইশার কাণ্ড দেখে। খুব সুন্দরভাবেই আজকের দিনটা কেটে গেল। সব দিক বিবেচনা করে আগামী 10 দিন পর তানিশা দিহানের বিয়ে ঠিক করা হয়েছে। আমি তো মহা খুশি। বাড়িতে বিয়ে হবে শুনলেই ভেতর থেকে একটা আনন্দ প্রকাশ পায়, যেমনটা আমার পাচ্ছে। দেখতে দেখতে পুরো 10 দিন কেটে গেল। এই 10 দিন পুরো ব্যস্ত ছিলাম আমরা, শপিং করা থেকে শুরু করে বাড়ি সাজানো পর্যন্ত। সবাই, আমি, কাব্য, আপু, রাসেল ভাই মিলে করেছি সবই।
আপুরাও তানিশার বিয়ে লক্ষ্যে এসেছে কাব্যদের বাসায়। আর আপু আর রাসেল ভাইয়ার একটা ছেলে সন্তান হয়েছে, যার বয়স কাশ্মীরের থেকে অল্প কয়েক মাস বড়। আর ওর নাম রাখা হয়েছে সায়ান। দেখতে খুব সুন্দর হয়েছে। একটা রুমে লাল বেনারসি পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তানিশাকে। একরাশ ভালো লাগা খারাপ লাগা দুটো একসাথে মিশে খিচুড়ি তৈরি হয়ে যাচ্ছে তার মস্তিষ্কে। এমন সময় রুমে ঢুকলো মাইশা। তানিশা রুমে ঢুকতেই দেখলাম তানিশা মনমরা হয়ে বসে আছে। তবে এটা হওয়া স্বাভাবিক। আজকে একটা লাল রঙের জর্জের শাড়ি পরেছি, চুলগুলো খুলে দিয়ে সাথে একটু সাজ। হঠাৎ তানিশা এসে আমায় জড়িয়ে ধরে কেঁদে দিল। তানিশার কাজে আমি অবাক। পরক্ষণে মুখ থেকে বেরিয়ে আসলো, কি হলো পাগলি, এভাবে কাঁদছিস কেন? তোদের ছেড়ে চলে যেতে হবে আজকে? কত দূর আর যাবি? কাছেই তো আছিস, যখন ইচ্ছে তখন চলে আসবি। কিন্তু আমার এই গল্প শুনে তানিশার মন গলল না, আর উচ্চস্বরে কেঁদে দিল। তানিশা, আমি ওর মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, দূর পাগলি, এভাবে কাঁদিস না, তোর মুখের মেকআপ নষ্ট হয়ে যাবে। এমন সময় রুমে ঢুকলো আম্মু, মামুনি আর আপু। তানিশার কান্না দেখে তাদেরও মন খারাপ হয়ে গেল। তারপর সবাই মিলে তানিশাকে শান্ত করতে লাগলো। ওদিকে দরজার বাইরে দাঁড়িয়েছিল কাব্য। তার মনটাও খারাপ, আজকে ছোট্ট বোনটাকে এইভাবে অন্যের হাতে তুলে দিবে। ভাবতে ভাবতে তারও খুব কষ্ট হচ্ছে। আজকে কাব্য একটা ব্ল্যাক রঙের পাঞ্জাবি পরেছে, আর বরাবরের মতো চুলগুলো খুব সুন্দর করে সাজানো। হঠাৎই কি মনে করে কাব্য তার ভেতরে ঢুকলো না, ওখান থেকেই চলে গেল। বেশ কিছুক্ষণ পর সবাই মিলে তানিশাকে শান্ত করলাম। এমন বাইরে থেকে খবর আসলো জামাই এসছে, সাথে আমরা উত্তেজিত হয়ে বেরিয়ে গেলাম তানিশার রুম থেকে। আর তানিশা চুপটি করে বসে রইল বিছানায়। খুব সুন্দরভাবেই তানিশার বিয়ের সব কাজ সম্পূর্ণ হলো। খাওয়া দাওয়া থেকে শুরু করে বিয়ে পড়ানো পর্যন্ত সবই খুব সুন্দরভাবে শেষ হলো। এখন বিদায়ের পালা। বরাবর মতোই বিদায়ের কান্নাকাটি শুরু হয়ে গেল। তানিশা আমায়, আপুকে, শাশুড়ি মা সহ কাব্যকে জড়িয়ে ধরে প্রচুর কাঁদছে। আমরা সবাই কাঁদলেও কাব্য নিজেকে যথাসম্ভব শক্ত করে রেখেছে, কারণ ছেলেদের তো কাঁদতে নেই। শেষমেশ বহুত কান্নাকাটি করার পর তানিশাকে জোর করে গাড়িতে বসিয়ে দিল কাব্য। আর ওরা বসার সাথে সাথেই গাড়ি চলতে শুরু করলো। শ্বশুর আব্বু আর আম্মু দুজনে মিলেই অনেক কিছু বলে দিহানকে, সাথে দিহানের বাবা মাকেও তারাও বলে দিয়েছে এত চিন্তা করতে হবে না, আপনার মেয়েকে আমরা বাড়িতে আমাদের মেয়ের মতো করে রাখবো। তারপর তারাও আব্বুদের জড়িয়ে ধরে গাড়িতে বসে পড়লেন। একে একে সবাই চলে যেতে লাগলো। ধীরে ধীরে পুরো বাড়ি খালি হতে শুরু করলো। শুধু থেকে গেল আব্বু, আম্মু, আপু আর রাসেল ভাইয়া। সন্ধ্যা 7টা। সোফায় বসে আছে কাব্য, আপু, রাসেল ভাইয়া, মামু, মামুনি, আব্বু, আম্মু। এমন সময় গরম গরম চা নিয়ে হাজির আমি। সবাই হেসে হেসে চা খেতে শুরু করলো। আমাদের থেকে কিছুটা দূরে শায়ান আর কাশ্মীরে খেলছে। সবাই চা খাচ্ছে আর কথা বলছে। এমন সময় কাশ্মীরা দৌড়ে এসে কাব্যকে বলল, পাপা দেখো, সান আমার সাথে খেলছে না। এমন সময় শায়ান এসে বলল, ও মিথ্যা কথা বলছে। এমন সময় কাশ্মীর আর শায়ানের দিকে তাকিয়ে বলল, আমি মিথ্যা কথা বলছি? এই নিয়ে দুজনের মাঝে ঝগড়া শুরু হলো। এক পর্যায়ে দুজনে আবার থেমে গিয়ে আবার একসাথে খেলতে শুরু করলো। এদিকে আমরা তো দুজনের কাণ্ড দেখে হাসলাম। দুজনে এখনই কিভাবে ঝগড়া করছে, বাবা গো বাবা। সবাই হাসলোর সাথে আমিও। রাত 11টা। বেলকনিতে দাঁড়িয়ে আছে কাব্য। মনটা তার ভীষণ খারাপ লাগছে তার বোনের জন্য। তাই আকাশের দিকে তাকিয়ে আছে কাব্য। আর মাইশা বিছানায় বসে কাশ্মীরাকে ঘুম পাড়াচ্ছে। কিছুক্ষণ পর হঠাৎ করে কেউ পেছন থেকে কাব্যকে জড়িয়ে ধরল কেউ। পরক্ষণে কাব্যর বুঝতে বাকি রইল এটা মাইশা ছাড়ার কেউ নয়। হঠাৎ কাব্য বলে উঠল, ঘুমাওনি? না, এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? এমনি। কাশ্মীরা ঘুমিয়ে পড়েছে। চলো ভেতরে ঘুমাবো। ঘুমাবো তো। আমি কাব্যর সামনে গিয়ে দাঁড়ালাম। কাব্যর চোখের দিকে তাকাতে আমি অবাক, কারণ কাব্যর চোখে পানি। আমি কাব্যকে জড়িয়ে ধরে বললাম, তুমি কাঁদছো কেন? কই কাঁদছি না তো, মানে চোখে কিছু একটা পড়েছে। মিথ্যা কথা বলছো? তানিশার জন্য খারাপ লাগছে বুঝি? আরে খারাপ লাগার কিছু নেই, দিহান খুবই ভালো ছেলে। আর তার চেয়ে বড় কথা হলো ওরা একে অপরকে ভালোবাসে, তাই প্যারা নিয়ে চিল বেবি। আমার কথা শুনে হাসলো কাব্য। কাব্যর মুখে হাসি দেখে আমিও খুশি হয়ে গেলাম। তারপর কাব্যকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, কতটা সময় পার হয়ে গেছে না আমরা একসাথে আছি। আমার কথা শুনে কাব্য আমাকে জড়িয়ে ধরে বলল, আর বাকি জীবনটা এভাবে কাটিয়ে দেবো একসাথে। সারা জীবন এইভাবে এত এত ভালোবাসবো কিন্তু আমায়। আর তুই? আর আমিও তো তোমায় এত এত ভালোবাসি কেন বুঝি না তুমি জামাই। মাইশার কথা শুনে হাসলো কাব্য। তারপর একে অপরকে খুব গভীরভাবে জড়িয়ে ধরল। আর তাদের এই ভালোবাসার সাক্ষী হিসেবে রইল রাতের আকাশটা। আকাশে থাকা চাঁদটা। আর এইভাবে চলছে মাইশা কাব্যর জীবন।
আর সবাই মাইশা কাব্যর জন্য দোয়া করে যাতে সবসময় এভাবে হাসি খুশি আর ভালোবাসা নিয়ে থাকতে পারে।